বেশি দূরে নিও না, আরো সামনে বেশি দূরে নিও না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বিভিন্ন জায়গায় আমার অনেক ক্লাস করেছো, অতীতে আমার সাথে হয়তো বা অফলাইন বা বিভিন্নভাবে ক্লাস করেছো। আমি লাইভ ক্লাসে এসেছি, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই কি জয়েন করেছো? জয়েন করে ফেলো, সবাই জয়েন করো, জয়েন করো, জয়েন করো। তোমাদের ইয়ে বোর্ড বিভিন্ন কিছু বুঝতে যদি অসুবিধা হয়, লিখে বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট করবে, আমি লাস্টে কমেন্টের রেসপন্স করবো তোমাদেরকে। আর ক্লাসে সবাই খুব মনোযোগী থাকবে, কারণ একটা ক্লাস করতেছো, সময় কেমন করতেছো, সময় দিচ্ছ, যদি তুমি রেসপন্স না করো, বুঝে না নাও, এটা শিক্ষকের সে তোমার ক্ষতি বেশি। নিশ্চয় তোমার আব্বু আম্মু, তোমার অভিভাবক, তোমাদের গার্জিয়ান তোমাদেরকে খুব আশা করতেছে তোমরা ভালো পড়াশোনা করবা। হ্যাঁ, তোমাদের একটা কেরিয়ার নিয়ে সবাই ভাবতেছে। একজন অভিভাবক সর্বোচ্চ পড়াশোনা চায়, সবাই মনে করে যে আমার সন্তান খুব ভালো পড়াশোনা করতেছে। এখন তোমরা যদি মনোযোগী হয়ে আজকে ক্লাসটা করে, আজকে আমাদের আগে বলা ছিল আমরা অর্গানিক কেমিস্ট্রির উপর টোটাল 25 থেকে 28টা ক্লাস নিব। আমরা টোটাল 25 থেকে 28টা ক্লাস নিব। আমরা 25 থেকে 28টা ক্লাস নিব। তোমরা ইনশাআল্লাহ মনোযোগী হয়ে যদি ক্লাসগুলো করো, তোমরা না বুঝতে যদি আমাদেরকে জিজ্ঞেস করো, ইনশাআল্লাহ আমরা অবশ্যই রেসপন্স করব। তোমরা যতই প্রশ্ন করো, তোমরা যতই প্রশ্ন। সালাম, কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? নেটে মনে একটু ডিস্টার্ব করতেছে। করার পরে আমরা আগে অতীতে বলছিলাম যে যোগে তোমরা অবশ্যই জানো দুইটা অংশ আছে, অ্যারোমেটিক অংশ, এলিফেটিক অংশ। তোমাদেরও আইডিয়া আছে যে আমরা এখান থেকে তোমরা 35 আনসার করতে পারবে। অর্গানিক কেমিস্ট্রি থেকে পাবে, অর্গানিক কেমিস্ট্রি অ্যারোমেটিক অংশ থেকে পাবে তোমরা 20 নাম্বার, এলিফেটিক থেকে পাবে তুমি প্রায় 10 থেকে 15 নাম্বার। আজকে ক্লাস করার পরে তোমরা নিঃসন্দেহে বলতে পারবা যে হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি এত ইজি কেন, হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি এত সহজ কেন। আমার ক্লাসগুলো করলে তোমরা এটাও দেখতে পাবে তুমি কিছুই পারো না, বাট তুমি যে কোনো জৈব যৌগের যে কোনো রিঅ্যাকশন, অনেকগুলো রিঅ্যাকশন তুমি শুধু ক্লাসে অ্যাটেন্ড করলে, মুখস্থ না করে জৈব যৌগের বিক্রিয়া, এলিভেটিকের বিক্রিয়া, অ্যারোমেটিকের বিক্রিয়া কিভাবে সলভ করা যায়, আমি সেই কৌশল তোমাদেরকে শিখিয়ে দিব। তোমরা অযথা পড়াশোনা নিয়ে টেনশন করবা না। তোমরা পড়াশোনা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তোমরা নিজেরা আত্মবিশ্বাস রাখো। আত্মবিশ্বাস রাখলে সফলতা পাবে। জয় ইনশাআল্লাহ তোমাদের হবে, জয় আমাদের হবে। আমি আজকে অনেক মোটামুটি যে টপিকস গুলো পড়াবো, আমি আমার বাম পাশে আমি টপিকস গুলো লিখে রেখেছি। আমি পড়াবো, যেহেতু জৈব যৌগের বেসিক ক্লাস, হ্যাঁ, আমি শুরু থেকে বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি, জৈব যৌগের প্রাথমিক ধারণা। কেন জৈব যৌগ, হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস কম্পাউন্ড উইল বি অর্গানিক কম্পাউন্ড, হোয়াই এন্ড হাউ, কেন কিভাবে। আমাদের ক্লাসে থাকবে যে সবসময় কেন কিভাবে। তুমি যদি একটা জিনিসের কেন জানতে পারো, তাহলে এটা তোমার কাছে আরো ইজি হবে, ইজিয়ার হবে, ইজিয়েস্ট হবে। না পারার কোনো কারণ নাই, পারবে। তারপর আমরা পড়বো ক্লাসিফিকেশন অফ অর্গানিক কেমিস্ট্রি, জৈব যৌগের শ্রেণী বিভাগটা আমরা পড়বো। হোমোলোগাস সিরিজ তোমরা অবশ্যই জানো, তোমরা 9-10-এ পড়াশোনা করেছো, তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, তোমরা লেখাপড়া, আমি যতটুকু জানি একজন স্টুডেন্ট চেষ্টা করে পারার জন্য, হ্যাঁ, অতীতে একটু কম বুঝলো, এখন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা বোঝার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। হোমোলোগাস সিরিজ, সমগোত্রীয় শ্রেণী, ক্যারেক্টারিস্টিক্স অফ হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজের বৈশিষ্ট্য সমূহ আমরা দেখবো। ফাংশনাল গ্রুপস এন্ড স্ট্রাকচারাল ফর্মুলা, আমরা কার্যকরী মূলকগুলো দেখবো এবং তাদের গাঠনিক সংকেত, কেন এই কম্পাউন্ডটাকে আমরা স্ট্রাকচারালি এভাবে লিখবো সেটা একটু আমরা দেখবো। তারপর আমরা দেখবো কার্যকরী মূলকের ভিত্তিতে জৈব যৌগের কার্যকরী মূলক চিহ্নিতকরণ, এই কম্পাউন্ডটা কেন এই কার্যকরী মূলকের, কেন ইউ ক্যান আইডেন্টিফাই দিস ফর্মুলা উইথ দ্য হেল্প অফ স্ট্রাকচারাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। হাইড্রোজেনবিহীন জৈব যৌগের নাম ও কৌশল। হাইড্রোজেনবিহীন পৃথিবীতে অনেকগুলো জৈব যৌগ আছে। আমরা প্রাথমিকভাবে সবাই আমরা কি বলি, কার্বন, হাইড্রোজেন
থাকলে সেটাকে আমরা অর্গানিক কেমিস্ট্রি বলি, জৈব যৌগ বলি। কিন্তু এমন অনেকগুলো যৌগ আছে হাইড্রোজেন নেই বাট এরা জৈব যৌগ। আমরা দেখবো কেন এবং কিভাবে। এরপরে কার্বন থাকলেও জৈব যৌগ নয় এমন কয়েকটা কম্পাউন্ড দেখবো। দেখো কার্বন 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 নেই, কার্বন নেই, হ্যাঁ সরি কার্বন আছে কিন্তু জৈব যৌগ নয়, কার্বন আছে কিন্তু জৈব যৌগ নয়। তারপর এই ধরনের কিছু কম্পাউন্ড, এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক এডমিশন টেস্টে, বিশেষভাবে বুয়েটে, বিশেষভাবে ঢাকা ইউনিভার্সিটি, ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হয়, কম্পিটিটিভ পরীক্ষাতে এগুলো আসে। যেন আমরা এখন থেকে সেই ধারণাগুলো নেওয়ার চেষ্টা করব, তাহলে তুমি ভবিষ্যতে ভালো জায়গায় তোমার কেরিয়ার বিল্ড আপ করতে পারবে। তারপর ভাইটাল ফোর্স থিওরি, প্রাণশক্তি মতবাদ। প্রাণশক্তি মতবাদ বিজ্ঞানী বার্জেলিয়াস জৈব যৌগ নিয়ে কি কনসেপ্ট দিছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। পরবর্তী ওনারই ছাত্র বিজ্ঞানী বার্জেলিয়াসের ছাত্র ফ্রেডরিক ভোলার ভাইটাল ফোর্স থিওরিতে কি ভুল হয়েছিল, কি ভুল উনি সেটা সংশোধন করছে, আমরা সেটা দেখব। এরপর জৈব যৌগের প্রাচুর্যতার কারণ, আমরা কেন এই পৃথিবীতে এতগুলো জৈব যৌগ পাই, 80 লক্ষের অধিক আমরা জৈব যৌগ পাই। তার বেসিক কয়েকটা কারণ আছে তোমরা জানো। সেখানে নাম্বার ওয়ান হচ্ছে যে তোমার ক্যাটেনেশন, নাম্বার 2 হলো যে সমানতা বা আইসোমারিজম, নাম্বার 3 হলো যে পলিমারাইজেশন বা পরিবারকরণ। এইসবের মাধ্যমে এই পৃথিবীতে জৈব যৌগগুলো সমৃদ্ধশালী হচ্ছে, আরো জৈব যৌগ বৃদ্ধি পাচ্ছে। আমরা জৈব যৌগে পাওয়ার ক্ষেত্রে এদের ভূমিকা আছে। আমরা এখন জিনিসগুলো বেসিক্যালি দেখার চেষ্টা করব। সবাই নিজে জয়েন করো, শেয়ার করো, তোমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে জিনিসটা শেয়ার করতে বলো। তাহলে আমরা আমাদের টপিকসের দিকে চলে যাব, আমরা আমাদের আসল পড়ালেখার দিকে চলে যাব। তোমরা না বুঝলে কমেন্ট দিয়ে ইয়ে করবে, হ্যাঁ কমেন্টগুলো দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, কমেন্ট আসতেছে তো না? শুরু করি তাহলে। আমরা পড়াশোনা শুরু করি, বিসমিল্লাহ করে আমরা আমাদের লেখাপড়াটা শুরু করার চেষ্টা করি। অর্গানিক কেমিস্ট্রির বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি তোমরা সবাই জানো। বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি এটা আসলে এটাকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা প্রাচীন ডেফিনিশন দিয়ে আমরা কথা বলতে পারি এবং আমরা আধুনিক কনসেপ্ট নিয়ে আমরা কথা বলতে পারি। আধুনিক মতবাদ নিয়ে আমরা কথা বলতে পারি। প্রাচীন কনসেপ্টে বলতে হচ্ছে কার্বন দ্বারা গঠিত যৌগ, কার্বন দ্বারা গঠিত যৌগ। আমরা বলবো যে কার্বন দ্বারা সি দ্বারা গঠিত যৌগ, কার্বন দ্বারা গঠিত যৌগ। আর আধুনিক কনসেপ্টে যেটা বলা হচ্ছে যে যেমন আমরা শুধু কার্বন দ্বারা গঠিত যৌগ বললে হবে না, আমরা সেগুলো একটু বোঝার চেষ্টা করব। যেমন নাকি আমরা কার্বন মনোক্সাইডকে বলতে পারি, আমরা কার্বন ডাইঅক্সাইডকে বলতে পারি, আমরা কার্বনিক অ্যাসিডকে বলতে পারি, H2CO3 কে বলতে পারি। হ্যাঁ আমরা বলতে পারি কার্বনেট আয়ন, হ্যাঁ এরা জৈব যৌগ নয়। এগুলো কি নয়? জৈব যৌগ নয়। কার্বন থাকলেও এরা কি নয়? এরা জৈব যৌগ নয়। এর প্রাচীন যেমন কি আমরা মূল সংজ্ঞাটা যদি আমরা বলতে চাই, আধুনিক যদি আমরা বলতে চাই, যেটা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। যেমন নাকি আমরা এখানে, তোমরা অবশ্যই জানো, আমরা এখানে মিথেনকে বলতে পারি CH4, মিথেন মলিকিউল, C2H6, এদেরকে আমরা বলতে পারি সো এন্ড সো। নট অনলি মিথেন, নট অনলি ইথেন, নট অনলি প্রোপেন, নট অনলি বিউটেন, আমরা বিভিন্ন কম্পাউন্ডকে আমরা বলতে পারি। কিন্তু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে কার্বন দ্বারা গঠিত হলে যে জৈব যৌগ তা নয়। যেমন নাকি Cu, কার্বন মনোক্সাইড, কার্বন আছে, কিন্তু দেখবে এটা জৈব যৌগ নয়। CO2 সরি, আমরা কার্বনিক অ্যাসিডকে বলতে পারবো CO2, কার্বনেট আয়ন CO3 2-
এগুলো কি নয়, কার্বন থাকলেও এটা জৈব যৌগ নয়, কার্বন থাকলেও এটা জৈব। আমরা কি বুঝলাম মূলত জৈব যৌগকে আমরা কিভাবে বললাম? আমরা তোমরা সংজ্ঞাটা একটু সবাই লিখে নাও, সংজ্ঞাটা একটু সবাই লিখে নাও, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব, তোমরা একটু ধৈর্য ধরো, সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত দ্বিমৌল। কার্বন সংজ্ঞা বা কাকে বলে? সংজ্ঞা। কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত দ্বিমৌল যৌগ। দ্বিমৌল যৌগ, দ্বিমৌল না বুঝতে জিজ্ঞেস করবা, দ্বিমৌল যৌগ যৌগ তাদেরকে অর্গানিক কম্পাউন্ড বলে, জৈব যৌগ বলে। দ্বিমৌল, দ্বিমৌল, হোয়াট ডু ইউ মিন বাই দ্বিমৌল? দ্বিমৌল মানে তোমরা অবশ্য বুঝো, দ্বিমৌল, দ্বিমৌল মানে দুইটা মৌল দ্বারা গঠিত। দ্বিমৌল মানে কয়টা মৌল দ্বারা গঠিত? দুটো মৌল দ্বারা গঠিত, মূলত দুটো, মেইনলি দুটো মৌল। আমরা এখানে এক্সাম্পল হিসেবে কি বলতে পারি? আমরা এখানে CH4 কে বলতে পারি, এখানে অবশ্য দুটো মৌল। কেন দুটো মৌল? এখানে দুটো মৌল কে কে আছে? এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে। মেইন মৌল কয়টা? দুইটা। আমরা টোটাল পরমাণু বলি নাই, আমরা টোটাল অ্যাটম বলি না, আমরা বলছি এলিমেন্ট। টোটাল এলিমেন্ট কয়টা? দুইটা। কি কি? কার্বন এবং হাইড্রোজেন। আমরা আরো বলতে পারি C2H6, আমরা আরো বলতে পারি C3H8, আমরা আরো বলতে পারি C4H10, হ্যাঁ সরি C4H10 ইত্যাদি ইত্যাদি যৌগ। এগুলো প্রত্যেকটা মৌল কিন্তু আমরা জৈব যৌগ বলতেছি। আমরা বললাম যে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত দ্বিমৌল যৌগ। তার মানে কয়টা মৌল কন্টেন? এখানে মূলত দুটো মৌল উপস্থিত। দুটো মৌলের মধ্যে মেইনলি কে কে? কার্বন এবং হাইড্রোজেন। তো নিশ্চয় আমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছি। আমরা যেসব যৌগ দেখবো, আমরা যেসব যৌগ দেখবো যেখানে মূলত কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে দ্বিমৌল যৌগ, তাদেরকে আমরা জৈব যৌগ বলবো। এটা হচ্ছে আমাদের জৈব যৌগ। আমরা যে আরো কিছু ডিটেইলস এক্সাম্পল আমরা যদি খুঁজতে চাই, এই যে আমরা বলতে পারি, আমরা C2H4 কে আমরা জৈব যৌগ বলতে পারি। আমরা C2H2 ওদেরকেও আমরা জৈব যৌগ বলতে পারি। তো আমরা যদি বলতে চাই এখানে আসলে কয়টা মৌল? আসলে দুইটা মৌল। এখানে কয়টা মৌল? এখানে দুইটা মৌল। কিন্তু দুইটা মৌল হলো তাদের স্ট্রাকচারগত, তাদের গঠনগত পার্থক্য আছে, সেটা আমরা ধারাবাহিকভাবে আমরা বুঝবো। যেমন C2H4 তার গঠনটা কেমন হতে পারে এটা আমরা দেখতে চাই। যে এখানে কার্বন, কিন্তু কার্বন কার্বন, হ্যাঁ, হাইড্রোজেন কয়টা? চারটা। একটা দিব, এদিকে একটা দিব, এদিকে একটা দিব, আমরা এদিকে একটা দিব, আমরা বন্ড। তোমরা অবশ্য জানো এখানে এই দুটো, এখানে অল অফ দ্য সিঙ্গেল বন্ডস আর সিগমা বন্ড। পৃথিবীতে যত একক বন্ধন দেখবা, যে কোনো যৌগের একক বন্ধন দেখবা, সব বন্ধনগুলো কি বন্ধন? সিগমা 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 সিগমা। তো বলতে পারো এখানে দুইটা বন্ধন, প্রথমটা হবে সিগমা, দ্বিতীয়টা তোমরা জানো, তোমরা অবশ্যই জানো, দ্বিতীয়টা হবে পাই বন্ড। দ্যাট মিনস আমরা কি বুঝবো? যেখানে আমরা ডাবল বন্ড দেখবো, নট অনলি ইথেন কম্পাউন্ড, এটা হতে পারে প্রোপিন, এটা হতে পারে বিউটিন, এটা হতে পারে পেন্টিন। all of the double bonds contain first one is sigma bond and the second one is pi bond. আমরা যেখানে দ্বিবন্ধন দেখবো, প্রথম বন্ধনকে আমরা সিগমা বন্ধন বলবো, দ্বিতীয় বন্ধনকে আমরা কি বন্ড বলবো? পাই বন্ড। নিশ্চয় তোমরা এগুলো পারো এবং বুঝো। তো C2H2 তার নামটাও তোমরা জানো। C2H2 এর নামটা কি? এসিটিলিন। এসিটিলিনকে আমরা একটা কি বলতে পারি? আমরা কি আবার কি বলতে পারি? এটাকে আমরা ইথাইনও বলতে পারি, এটাকে আমরা ইথাইনও বলতে পারি, ইথাইন। আমরা এটা স্ট্রাকচারটা পারতে হবে, কারণ কোন যৌগে যদি আমরা স্ট্রাকচার না পারি, এটা গঠনটা যদি আমি না বুঝি, আমরা যখন বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন করব, আমরা যখন তার মেকানিজম করব, আমরা যখন তার প্রোডাকশন করব, আমরা যখন তার উৎপত্তি বিভিন্ন কিছু দেখব, গঠন না পারলে, গঠন না বুঝলে কখনো আমরা একটা কম্পাউন্ডকে, একটা যৌগকে আমরা ক্লাসিফাই করতে পারবো না, আমরা বুঝতে পারবো না। আমরা এসিটিন এদিকে কি লিখতে পারি? প্রথমে আমি কার্বন দুটো লিখে দিব, কার্বন, এখানে কার্বন। হাইড্রোজেন কয়টা? দুইটা। এদিকে একটা হাইড্রোজেন দিব, আমি এদিকে একটা কি দিব? হাইড্রোজেন দিব। তো আমরা সবাই জানি অবশ্যই কার্বনের বন্ড কত, কার্বনের যোজনী কত, কার্বনের ব্যালেন্সি কত, 4। কিন্তু আমরা এটাও জানি একটা বন্ড কয়টা যোজনী প্রকাশ করে? একটা। তাহলে এখানে কার্বনের চারপাশে আমি বন্ড কয়টা দেখতে পাচ্ছি? এখানে আমার কার্বন, এখানে বন্ড দেখতে পাচ্ছি কয়টা? দুই পাশে দুইটা। আমার কার্বনের যোজনী হতে হবে কত? 4।
এখন আমি আরেকটা বন্ড যদি দিয়ে দিই, কার্বনের যোজনী কত হয়ে গেল 3। আমি যদি আরেকটা বন্ড দিয়ে দিই, কার্বন এখানে যোজনী কত হয়ে গেল 4। দ্যাট মিন্স ভ্যালেন্সি অফ কার্বন অ্যাটম ইজ 4। এই যে এখানে আমরা দেখতে পাই যোজনী কত 4। কেন 4? হোয়াই? যে কোনো পড়াশোনা যখন তুমি হোয়াই চিন্তা করবা, কেন চিন্তা করবা, দেখবে তোমার জানার ইচ্ছা, জানার 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 আগ্রহ প্রবল হারে বেড়ে যাবে। তুমি আস্তে আস্তে ভালো স্টুডেন্ট, আরো ভালো স্টুডেন্ট। তুমি শুধু চিটাগংয়ের ফার্স্ট না, ঢাকার ফার্স্ট না, তুমি সারা বাংলাদেশে ভালো করে তুমি এখন থেকে তুমি টার্গেটে দিতে পারবা আমি বুয়েটে কিভাবে ফার্স্ট হব, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ফার্স্ট হব, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে ফার্স্ট হব। এভাবে যখন তোমার এইম এবং অ্যাম্বিশন থাকবে, তখন তুমি অটোমেটিকলি অনেক ভালো দিক করার দিকে চলে যেতে পারবে। এখানে কার্বন, এই কার্বনের যোজনী কত 4, 1 2 3 4। আবার এখানেও কার্বনের যোজনী কত, এখানে এই কার্বনের ক্ষেত্রে তার যোজনী কত, তাও 4, 1 2 3 4। আমার হাইড্রোজেনের যোজনী কত, যেহেতু হাইড্রোজেনের পাশে বন্ড আছে কয়টা, অনলি একটা, এই যে হাইড্রোজেনের যোজনী কত 1। এক্স্যাক্টলি এখানে হাইড্রোজেনের যোজনী কত 1। আমরা আসলে বেসিক্যালি জিনিসগুলো ডিসকাশন করার ক্ষেত্রে আমরা অনেক কথা বলার চেষ্টা করতেছি। এখানে ব্যাপারটা হচ্ছে রে, তাহলে আমরা কি বললাম, আমরা জৈব যৌগের সংজ্ঞাটা বুঝলাম, হ্যাঁ, আমরা তাদের স্ট্রাকচার গুলো আমরা দেখার চেষ্টা করলাম। ঠিক আছে, তাহলে আমরা বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি পড়লাম। আমরা বুঝলাম যে কি বললাম, দ্বিমৌল যৌগ, তাদেরকে আমরা কি বলবো, যেখানে কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই আছে, তাদেরকে আমরা জৈব যৌগ বলবো। দ্যাট মিন্স আমরা এক্সাম্পল হিসেবে কি বলতে পারি, আমরা মিথেনকে বলতে পারি, আমরা ইথেনকে বলতে পারি, আমরা প্রোপেনকে বলতে পারি, আমরা বিউটেনকে বলতে পারি। নট অনলি দিস কম্পাউন্ডস, আমরা আরো বলতে পারি, আমরা C2H4 কে বলতে পারি, আমরা C2H2 কে বলতে পারি। C2H4 মানে তোমরা অবশ্যই জানো এটা অ্যালকিন, তার মানে ইথিন, হ্যাঁ। আর C2H2 কে আমরা কি বলতে পারি, এসিটিলিন, আর আমরা ইথাইন বলতে পারি। কেন অ্যালকেন, কেন অ্যালকিন, কেন অ্যালকাইন, আমরা একটু পরে ক্লাস করলে পরবর্তীতে আমরা জিনিসগুলো ধারাবাহিকভাবে বুঝে যাব। তাহলে আমাদের বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি শেষ, এটা বুঝতে পারলাম। এখন আমাদের কি পড়া পালা, নাম্বার 2 তে তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে বামে লিখে রেখেছি ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ডের শ্রেণী বিভাগ, এটা আরো মজা, আরো সহজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ধৈর্য ধরো, বুঝার চেষ্টা করো, বুঝবা আমার বিশ্বাস। তো আর তোমরা ক্লাস করতেছো, তোমরা নিজেরা একটু কাইন্ডলি শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে বলো। যত শেয়ার করবে তত জিনিসটা বেশি প্রসার হবে, আমাদের কষ্ট সার্থক হবে। আমরা চাই এই ক্লাসের মাধ্যমে শুধু চট্টগ্রাম নয়, শুধু ঢাকা নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে হয়তোবা অনেকেই শিক্ষকের স্বল্পতায়, শিক্ষকের অভাবে, শিক্ষকের দ্বার প্রান্তে সরাসরি যেতে পারতেছে না, যারা অনলাইন পছন্দ করে, যারা লেখাপড়া পছন্দ করে, দূর দূরান্তের স্টুডেন্ট যারা বিভিন্ন সমস্যায় আছে, অথবা যারা অনলাইনকে পছন্দ করে, তারা ভালো ভালো ক্লাস করবে। আমরা সেই ক্লাসগুলো দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো আমরা। এখন আমরা যেটা করতে চাচ্ছি যে শ্রেণী বিভাগ, জৈব যৌগের শ্রেণী বিভাগকে আমরা উৎসের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। উৎস কিসের উপর ভিত্তি করে, উৎস, সবাই লিখে নাও। উৎস অনুসারে থেকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমরা বলতে পারি এলিফ্যাটিক এন্ড অ্যারোমেটিক, এলিফ্যাটিক এন্ড অ্যারোমেটিক, এলিফ্যাটিক এন্ড অ্যারোমেটিক। তোমরা সবাই জানো, হ্যাঁ, এলিফ্যাটিক একটি গ্রিক শব্দ, এলিফ্যাটিক এটা গ্রিক শব্দ, হ্যাঁ। এটা এলিফার শব্দ থেকে এসেছে, যার অর্থ চর্বি। এটা এসেছে এলিফার থেকে, ALIPSER। এটা এর অর্থ হচ্ছে যে চর্বি, এর অর্থ হচ্ছে যে চর্বি। আর অ্যারোমেটিক শব্দের অর্থ সুগন্ধ, অ্যারোমেটিক শব্দ অর্থ সুগন্ধ। যদিও আমরা সুগন্ধ বলতেছি, পৃথিবীতে এমন অনেক অর্গানিক কম্পাউন্ড আছে যারা বিকট দুর্গন্ধ। যাক, আমরা জানার জন্য কথাগুলো বলতেছি। আমরা কি শেখার চেষ্টা করতেছি, ক্লাসিফিকেশন, হ্যাঁ, জৈব যৌগের শ্রেণী বিভাগ, ওসি। উৎস অনুসারে কয় প্রকার, দুই প্রকার। কি বললাম আমরা, এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক। আবার অ্যারোমেটিক, আবার গঠন অনুসারে এলিফ্যাটিক দুই প্রকার, গঠন অনুসারে এলিফ্যাটিক দুই প্রকার, গঠন অনুসারে, তোমরা লিখে নাও। গঠন অনুসারে এলিফ্যাটিক কয় প্রকার, দুই প্রকার।
এটাকে বলা হয় মুক্ত শিকল। মুক্ত শিকল আমরা প্রত্যেকটা ইয়ের আমরা এক্সপ্লেনেশন দিব। মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল, বদ্ধ শিকল, কেমন? আমরা এগুলো সবকিছু আমরা এখন ইয়ে করব। এখন আমার কথা হচ্ছে এলিভেটিক কারা, এরমেটিক কারা, নিশ্চয় তোমরা এগুলো জানো। আমরা সেগুলো একটু ক্লাস ইয়ে করার চেষ্টা করব। এরপর আমরা যেটা দেখবো মুক্ত শিকল। মুক্ত শিকল গঠন অনুসারে দুই প্রকার। মুক্ত শিকল গঠন অনুসারে দুই প্রকার। মুক্ত শিকলটা আমার এদিকে জায়গা হচ্ছে না, তোমরা একটু কষ্ট করে উপরে লিখো। মুক্ত শিকল উপর এইভাবে অ্যারো সাইন দাও। মুক্ত শিকল গঠন অনুসারে, মুক্ত শিকল গঠন অনুসারে দুই প্রকার। এটা যেটা হবে সরল এবং শাখায়িত। আমি একটু এখানে মুছতেছি, তোমরা একটু লিখো। গঠন অনুসারে মুক্ত শিকল দুই প্রকার। মুক্ত শিকল সরল আর শাখায়িত, কেমন? আবার সরল এবং শাখায়িত, সরল এবং শাখায়িত এই দুইটাকে যদি আমরা একত্রিত করি, সরল এবং শাখায়িত এই দুইটাকে যদি আমরা একত্রিত করি, আমরা দুইটাকে একত্রে কি বলবো? আমরা দুইটাকে একত্রিত করে, সরল এবং শাখায়িত একত্রিত করে এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। এটা হবে যে সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্তকে তোমরা জানো অবশ্যই, আমরা কি বলি ইংলিশে? আমরা কি বলি? স্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড আমি লিখে দিচ্ছি ইংলিশ টু। আমি প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশ করে দেওয়ার চেষ্টা করব যাতে হায়ার স্টাডিজে তোমাদের উপকার হয়। স্যাচুরেটেড। আর অসম্পৃক্তকে কি বলে? আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড, কেমন? কেমন? সম্পৃক্ত, অসম্পৃক্ত, হ্যাঁ। এবং সম্পৃক্ত কারা কারা? সম্পৃক্ত কারা কারা? ব্যাকগ্রাউন্ড মারো, মোবাইলে ওইটা নাও না, ওইটা কই, ওইটা কই। হ্যাঁ, আস্তে আস্তে। সরি, কারেন্ট একটু ডিস্টার্ব করছিল। সম্পৃক্ত কারা? হ্যাঁ, সম্পৃক্তকে আমরা যদি ক্লাসিফাই করি, আমরা এটাকে বলবো যে অ্যালকেন। হ্যাঁ, সম্পৃক্তকে আমরা একটু মুছতেছি। হ্যাঁ, সম্পৃক্তকে যদি আমরা একটু আমরা অন্যভাবে বলতে পারি, আমরা এটাকে অ্যালকেন হিসেবে আমরা ক্লাসিফাই করতে পারি। অ্যালকেন, সরি, অ্যালকেন। কয়েক অ্যালকেন। আর অসম্পৃক্তকে বলবো আমরা দুই প্রকার, সেটা তোমরা অবশ্যই জানো। আমরা কি বলবো? অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন। তার মানে আসলে দেখো, আমরা যখন ক্লাসিফাই করতেছি, আমরা এখন অনলি একটা অংশকে নিয়ে আমরা ডিসকাশন করছি। আমরা অনলি এখনো এলিফেটিক নিয়ে কথাবার্তা বলেছি। আমরা প্রত্যেকটার এক্সাম্পল আমরা ক্লিয়ার করব। প্রত্যেকটা এক্সাম্পল আমরা ক্লিয়ার করব। এখন অ্যারোমেটিক অংশকে নিয়ে যদি আমি বলতে চাই, অ্যারোমেটিক অংশ দুই প্রকার। জানে আমাদের অ্যারোমেটিক অংশ ছিল, অ্যারোমেটিক অংশ ছিল আমাদের। আমরা প্রত্যেকটা অংশকে ডিসকাস করব। অ্যারোমেটিক অংশ সেটা কয় প্রকার? অ্যারোমেটিক অংশ এটা দুই প্রকার। অ্যারোমেটিক অংশ দুই প্রকার কি ছিল? সুসমচাক্রিক আর বিষমচাক্রিক। সুষম, সুষম মানে তোমরা জানো হোমোজিনিয়াস। আর বিষম মানে তোমরা জানো হেটেরোজিনিয়াস। হোমোজিনিয়াস এবং হেটেরোজিনিয়াস, কেমন? আমরা এখন এখানে প্রত্যেকটা অংশের আমরা এগুলা আমরা ব্যাখ্যা করব। হোমোজিনিয়াস এবং হেটেরোজিনিয়াস। প্রথম অংশ আমাদের কি ছিল? এলিফেটিক ছিল। আমরা এলিফেটিকের ব্যাখ্যা দিয়েছিলাম। এরপর ছিল মুক্ত শিকল আর বদ্ধ শিকল। আমি কিছু মুক্ত শিকল আমি তোমাদেরকে দেখাচ্ছি। মুক্ত শিকল গুলো একটু আমি দেখাচ্ছি। মুক্ত শিকল তুমি অবশ্যই, আমরা এটাকে মুক্ত শিকল বলতে পারি। এটাকে আমরা মুক্ত শিকল বলতে পারি। আমরা কার্বন দুইটা দিয়ে আমরা কম্পাউন্ড গঠন করতে চাইলে আমরা এটাকে যুক্ত শিকল বলতে পারি। এটাকে আমরা C2H6 ও বলতে পারি, মুক্ত শিকল। আমরা C3H8 প্রোপেন এটাকেও আমরা
এবার আমরা তিনটা কার্বন, তিন দিকে দিয়ে দিব। হাইড্রোজেন আমার টোটাল কয়টা? 8টা। প্রথম কার্বন আমি 3টা দিচ্ছি, শেষের কার্বন আমি 3টা দিচ্ছি, এই কার্বন আমি আর বাকি দুইটা এইদিকে একটা এদিকে একটা দিয়ে দিচ্ছি। আমরা সবাই চাইলে বুঝতে পারবো এই কম্পাউন্ডটা সঠিক কেন। এই কম্পাউন্ডটা এই জন্য সঠিক, হ্যাঁ, মুক্ত শিকল। এই যে কার্বন, তার এইখানে কার্বনের চারপাশে কয়টা বন্ড আছে? 4টা। এই কার্বন চারপাশে এখানে কয়টা বন্ড আছে? 4টা। কিভাবে? এই যে 1 2 3 4, এইভাবে এই কার্বন আমরা দেখতেছি 4টা বন্ড আছে, একটা দুইটা তিনটা চারটা। এই কার্বনে কয়টা? 4টা। কার্বনের 4টা বন্ড দিয়ে 4টা কি যোজনী প্রকাশ করতেছে। কোনটা? সরল। হ্যাঁ, তোমরা সরল এবং শাখায়িতকে আবার বলতে চাচ্ছ? ইয়েস ইয়েস, সরল এবং শাখায়িতকে আমরা একত্রিত করে, আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, সরল এবং শাখায়িত, তোমরা কোয়েশ্চেন করার জন্য ধন্যবাদ। সরল এবং শাখায়িতকে আমরা একত্রিত করে সরল, কি ছিল? শাখায়িত। এই দুইটাকে আমরা একত্রিত করে, আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। এটাকে কিভাবে পারি? আমরা এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে কি বলছিলাম তোমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্তকে কি বলা হয়? সম্পৃক্তকে কি বলা হয়? স্যাচুরেটেড। ইংলিশে কি বলা হয়? সম্পৃক্তকে বলা হয় যে স্যাচুরেটেড। অসম্পৃক্তকে কি বলা হয়? আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড। সম্পৃক্ত বলতে আবার আমরা সম্পৃক্তকে অপরভাবে আমরা কি বলতে পারি? অ্যালকেন বলতে পারি আমরা। অসম্পৃক্তকে আমরা আবার দুইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। আমরা এখানে প্রত্যেকটা গুলো আমরা ব্যাখ্যাতে আনবো। হ্যাঁ, আমরা কি বলবো সেটাকে? অ্যালকিন। তুমি কমেন্ট গুলো দেখো। অ্যালকাইন, 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 অ্যালকাইন। এই কয়জন জয়েন হয়েছে? অ্যালকাইন, মাশাআল্লাহ। অ্যালকাইন, অ্যালকাইন। প্লিজ, এনি কাইন্ড অফ প্রবলেম, এনি কাইন্ড অফ ইউর ইনকোয়ারি, অবশ্যই প্রশ্ন করবে, আমরা এগুলা রেসপন্স করব, জবাব দিব। হ্যাঁ, এখানে ভয়ের কোনো কারণ নাই, না বুঝার কোনো কারণ নাই। একবার জিজ্ঞেস না বুঝলে আবার বলবো, আমরা আবার বুঝিয়ে দিব। তাহলে আমরা সরল শিকল দেখাচ্ছিলাম, এখন দেখাবো শাখায়িত। শাখায়িত গুলোকে আমি একটু দেখাবো। শাখায়িত কারা? শাখায়িত যেমন নাকি তোমরা অবশ্যই জানো, শাখায়িত আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে শাখায়িত, এই যে মনে করো C5H12 একটা কম্পাউন্ড, এটাকে আমরা দুইভাবে দেখাতে পারি। এটাকে আমরা সরল ভাবে দেখাতে পারি, এটাকে আমরা শাখায়িত ভাবে দেখাতে পারি। এটাকে আমরা বলে দেবো এখন করোনা দেওয়ার জন্য, অন্য মোবাইল দিয়ে বলে দেবো। হ্যাঁ, এটাকে আমরা সরল ভাবে কিভাবে কার্বন কয়টা? 5টা, একটা দুইটা তিনটা চারটা 5টা। এটাকে আমরা সরল শাখা হিসেবে আমরা এইভাবে দেখাতে পারি। বলে দাও, এখন লাইভ ক্লাস আছে, পরে কথা বলবো। লাইভ ক্লাস কথা বলতে পারবেন? ক্লাস শেষ হলে কল দিবে, বলো। কেটে দাও, ঠিক করে ফেলো, ঠিক করে ফেলো। হ্যাঁ, ঠিক করো না এটা। আচ্ছা, তার মানে এটা হচ্ছে যে সরল শিকল। এটাকে আমরা শাখায়িত শিকল হিসেবে আমরা দেখাতে পারি। কিভাবে? যে কার্বন 5টা ছিল, আমি কার্বন এখানে প্রথমে 4টা দিব, আমি চাইলে এখানে একটা ব্রাঞ্চিং করতে পারি, আমি চাইলে এখানে ব্রাঞ্চিং করতে পারি, আমি এখানে ব্রাঞ্চিং করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে যে শাখায়িত শিকল। এগুলো হচ্ছে যে শাখায়িত। যেমন এটাকে আমরা এখানে CH থেকে আমরা একটা মিথেল মূলক দিতে পারি, এখানে আমরা একটা মিথেল মূলক দিতে পারি, এখানে আমরা একটা মিথেল মূলক দিতে পারি, এখানে আমরা একটা মিথেল মূলক দিতে পারি। এটাকে আরো ভেঙে লেখা যায়। জিনিসগুলোকে যত ভেঙে করবো তত তোমাদের ক্লিয়ার হবে। কার্বন কয়টা? মানে আমি 3টে দিয়ে দিলাম, উপরে একটা নিচে একটা। আমরা চাইলে টোটাল হাইড্রোজেন কয়টা ছিল? 12টা। আমরা সেই টোটাল 12টা হাইড্রোজেনকে আমরা এখানে দেখাতে পারি। এই কার্বনে দিলাম আমি 3টা, এখানে দিলাম 3টা,
এখানে দিলাম 3টা, এখানে দিলাম 3টা। তাহলে এগুলো আমরা নামকরণ শিখবো। আমরা অবশ্যই জানি আমরা এটাকে কি বলতে পারবো। আমি একটু করে বলে দিই, এটাকে যদি আমরা ব্রাঞ্চিং করি, আমরা যদি যে কোনো একদিকে, হ্যাঁ, এটা কোন দিক থেকে নাম্বারিং করবো একটা নিয়ম আছে। আমি যদি বাম থেকে ডানে নাম্বার দিই 1 2 3 আমরা নাম্বারিং করতে পারি। তাহলে আমরা এটাকে নামটা কি বলতে পারি, এখানে একটা দিকে একটা প্রথম 2 মিথেল আছে, নিচে একটা 2 মিথেল আছে, এটা নামটা আমরা কি বলতে পারবো 2,2 ডাই, তোমরা পারো এগুলো, ডাই মিথাইল। টোটাল কার্বন কয়টা, 3টা, 3টা কি হবে প্রোপেন। ছোট এগুলো হচ্ছে শাখায়িত, এগুলো হচ্ছে কি শাখায়িত অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। এখন আমরা যেটা দেখবো দুটোকে একত্রিত করে আমরা কি বললাম দুই প্রকার, সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত অসম্পৃক্ত আমি এগুলোকে একটু দেখাচ্ছি। সম্পৃক্ত হাইড্রোকার্বন তোমাদের নিশ্চয়ই এগুলা তোমরা এসএসসি তে পড়েছো, 9 10 এ পড়েছো, তোমরা এগুলো ভালোভাবে পারো। তাও আমরা একটু চাইবো আরো ভালোভাবে জিনিসগুলোকে আমরা কিভাবে আয়ত্তে আনতে পারি। সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত মানে তোমরা জানো এটাকে আমরা অপর নাম হিসেবে আমরা কি বলছিলাম, আমরা এটাকে আমরা অ্যালকেনও বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, অ্যালকেন। তোমরা অবশ্যই জানো অ্যালকেনের একটা ফর্মুলা আছে, আমরা বেসিক পড়তেছিলে CnH2n+2, আমরা 9 10 এ পড়েছি। আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের আমরা জৈব যৌগের আমরা ফর্মুলা কি বলতে পারবো CnH2n+2। তার মানে এখানে কি বোঝায়, কার্বন যতটা তার সাথে যে হাইড্রোজেন আছে দ্বিমূল যৌগ হাইড্রোজেন, তাকে 2 গুণে তার সাথে আরো 2 যোগ করলে যতটা হবে সেটাকে অ্যালকেন বলে। হ্যাঁ, আচ্ছা, তোমরা যারা লিখতে পারো নাই, লিখে রেখে আমি মুছে ফেলছি, তোমরা এগুলো রেকর্ডিং ক্লাসে পাবে, তোমরা নেক্সট সামনের দিকে প্রসিড হও। তবে আমি যেটা বলতে চাইছি সম্পৃক্ত অ্যালকেন একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করতে হবে, কারণ রাইটিং স্কিল ইজ ওয়ান কাইন্ড অফ ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর এ স্টুডেন্ট। CnH2n+2, CnH2n+2 আমরা মুখস্থ করব না, আমরা বুঝে বুঝে এগুলো করার চেষ্টা করব। আমরা যদি n = কত বসাবো 1 2 3 ডট ডট ইত্যাদি ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার পূর্ণ সংখ্যা, এখানে কোনো ফ্র্যাকশন নাম্বার আসবে না। আমি যদি মানগুলো বসাই তখন কি হবে তোমরা জানো, তাও আমরা একটু রিভিশন করার চেষ্টা করব। এই ফর্মুলাতে আপনি n = 1 বসাও, তো কত হবে C1H2 * 1 + 2, তাহলে কত হবে CH2+2, তাহলে আমরা কি বলবো = CS কত 4। আমরা তার স্ট্রাকচার কিভাবে লিখবো, কার্বন একটা দিয়ে চারদিকে 4টা কি দিয়ে দিব, 4টা হাইড্রোজেন দিয়ে দিব। আমাদেরকে দেখতে হবে সব সময় এখানে ব্যালেন্সই ঠিক আছে কিনা, এখানে কার্বনের চারপাশে 4টা বন্ড, কার্বনের যোজনী 4, তার মানে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর যেটা দেখো আমি তোমাদের জন্য ওয়েট করব, লিখলাম n = যদি আমরা 2 বসাই তাহলে কত আসবে আমার এখানে। n = 2 বসালে তোমরা মান বসাও, তোমরা পারো, তোমরা ভালো হয়ে পারো। C2H2 * 2 + 2, তাহলে আমরা এর কত পাবো, ক্যালকুলেশন করলে কত হয় C2H কত হবে 4 + 2 = কত পাবো C2H কত হচ্ছে 6। দেন মানে কার্বন দুটো, হাইড্রোজেন ওইটা দ্বিগুণের চেয়ে দুইটা বেশি। সব সময় এই ফর্মুলা এখানে মেইনটেইন করা হবে। C2H6 কে আমরা কিভাবে লিখতে পারি, কার্বন কয়টা, প্রথম কার্বন কয়টা লিখবো, তবে আমরা দুইটা লিখে ফেলবো। হাইড্রোজেন কয়টা, 6টা, প্রথম কার্বনকে দিয়ে দিব আমি 3টা, দ্বিতীয় কার্বনকে আমি কয়টা দিব 3টা। তাহলে এটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা n = 3 বসিয়ে আমরা লিখতে পারি। n = যদি আমরা 3 বসাই আমরা কি পাবো, C3H2 * 3 + 2, তাহলে আমরা কত পাবো C3H6 + 2 = আমরা কি পাবো C3H8। এটাও আমরা আগের কম্পাউন্ডগুলোর মতো আমরা সাজিয়ে সুন্দরভাবে আমরা তার গাঠনিক সংখ্যাটা আমরা করতে পারি। C3H8 এটাকে আমরা কিভাবে দেখাতে পারি, কার্বন কয়টা 3টা, একটা 2টা 3টা, হাইড্রোজেন কয়টা 8টা, আমি প্রথম কার্বনকে দিয়ে দিব 3টা, শেষের কার্বনকে দিয়ে দিব 3টা, মাঝখানের কার্বনকে আমরা দিয়ে দিব 2টা।
যে কেন, আমার প্রশ্ন কেন, কেনগুলো বুঝতে তোমাদের জন্য ইজি হয়ে যাবে, ইজিয়ার হবে। এই যে এই কার্বনে আমরা দেখতে পাচ্ছি কার্বনের চারপাশে কয়টা বন্ড, 4টা বন্ড। তাহলে আমার কম্পাউন্ড শুদ্ধ আছে। এই কার্বন এখানে কয়টা বন্ড, 4টা বন্ড। এই কার্বন এখানে কয়টা বন্ড, 4টা বন্ড। 4টা বন্ড না হলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমার কম্পাউন্ডে কোনো না কোথাও জায়গায় একটু প্রবলেম হচ্ছে, ভুল হচ্ছে। আর হাইড্রোজেনের পাশে কয়টা বন্ড, প্রত্যেকটা হাইড্রোজেনের পাশে একটা বন্ড। একটা বন্ড মানে হাইড্রোজেনের যোজনী বা ভ্যালেন্সি কত, 1। সো এন্ড সো তোমরা লিখে ফেলো, সবাই লিখো, খাতাতে উঠিয়ে ফেলো। কারণ খাতাতে না উঠলে পরবর্তীতে যখন তোমরা ডিসকাস করতে চাইবা তখন তোমাদের এগুলো অসুবিধা হবে। সবাই খাতায় নোট ডাউন করো, নোট ডাউন করো, নোট ডাউন করো। এরপর আমি অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে ডিসকাস করব, তোমরা একটু লিখে নাও। আমি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দিকে যাব, তোমরা জানো। এবং এই কথা আমরা একটু বলে রাখি, সব সম্পৃক্ত হাইড্রোকার্বনে সব বন্ডগুলো কি বন্ড, সব বন্ডগুলো সিগমা বন্ড, সব বন্ডগুলো কোন বন্ড, সিগমা বন্ড, সিগমা বন্ড। সিগমাটা কোত্থেকে আসছে আমরা মাঝে মাঝে বলতে, সিগমা বানান করলে কিভাবে হয়, সিগমাটা যদি আমরা বানান করি দন্তের সরসিকাশি গ ময়কার মা, সিগমা এটা কিভাবে তৈরি হয়, সিগমা মানে সামনাসামনি। সিগমার প্রথম বর্ণ রেখে দন্তীয় থেকে আমরা কি বলবো, সামনাসামনি। দ্যাট মিনস ফ্রন্ট ওয়াইজ ওভারল্যাপিং এর মাধ্যমে একটি অরবিটালের সাথে আরেকটি অরবিটাল যখন ফ্রন্ট ওয়াইজ মানে সামনাসামনি অতিক্রমণ হয় তখনই সিগমা বন্ধনটা যাব, আমরা ওইদিকে যাব। তোমরা লিখে নাও, আমি মুছবো কেমন। এরপর আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দিকে যাচ্ছি। লিখে নাও, সবাই লিখে নাও, লিখে নাও প্লিজ, লিখে নাও। আওয়াজ আসবে কেন, এখন কিন্তু আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দিকে চলে যাব। অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলা আমরা দেখব। মুছতেছি, আমি মুছে দিচ্ছি, সবাই লিখে নাও, সময় নষ্ট করা যাবে না। তোমরা জানো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত অথবা আনস্যাচুরেটেড। সবাই তোমরা অবশ্য জানো ইন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কন্টেনিং বন্ড সিগমা বন্ড আর একটা কি বন্ড, পাই বন্ড। আমাদেরকে বুঝতে হবে কেন সিগমা বন্ড, আমাদেরকে বুঝতে হবে কেন পাই বন্ড। তাদের ফর্মুলাটা আমরা কিভাবে লিখতে পারবো। অসম্পৃক্ত ক্ষেত্রে আমরা দুইটা বলছিলাম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কয়টা আছে, দুইটা আছে। কি বলছিলাম আমরা, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকিনকে আমরা ইংলিশে এভাবে লিখতে পারবো, আমরা যেটা আমরা কি বলবো, অ্যালকাইন, কে ওয়াই এন ই। তুমি পারো এগুলো। অ্যালকেনের ফর্মুলা কি তোমরা ভালোভাবে জানো, তোমরা এগুলো 9 10 পড়েছো, তোমরা এগুলো হয়তো আমাদের চেয়ে ভালো বুঝো, তোমরা ভালো বুঝো বিধায় তো তোমরা ভালো, তোমরা লাইভ ক্লাস করতেছো, তোমরা তোমাদের অ্যাটেনশন আরো গ্রো করার চেষ্টা করতেছো। অ্যালকিন ফর্মুলা ইজ CnH2n। তার মানে দেখো কার্বন যতটা হাইড্রোজেন তার ডাবল, কার্বন যতটা হাইড্রোজেন তার কি ডাবল। আর অ্যালকাইনে আমরা কি বলবো, আমরা বলবো যে CnH2n-2। মানে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন যতটা হাইড্রোজেন তার দ্বিগুণ থেকে কয়টা কম, মাইনাস মানে কি, মাইনাস মানে কম নাকি বেশি, কম। কয়টা কম, 2টা হাইড্রোজেন কম। তাহলে আমরা বুঝবো, আমরা ঠিক আগের মতো এখানে ফর্মুলাতে মান পুট করবো, n = 1 বসাবো, 2 বসাবো, 3 ডট ডট ইত্যাদি বসাবো। আমরা এখানেও মান বসাবো, n = 1 2 3 ইত্যাদি আমরা মান বসাবো। মান বসালে আমরা যে সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা হবে, কোনো ভগ্নাংশের মান হবে না। মান পুট করলে আমরা এখানে কত পাবো, আমরা এখানে অ্যালকিনের কম্পাউন্ড পাবো, অ্যালকাইনের কম্পাউন্ড পাবো। কিন্তু একটা বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে যে অ্যালকিনে আমরা 1 পুট করব না, আমরা 1 পুট করলে আমাদের কম্পাউন্ড আমরা পাবো না। আমরা এখানেও আমরা কত বসাবো, এখানে আমরা মিনিমাম 2 দিয়ে আমরা শুরু করব। কারণ আছে, এখানে যদি আমরা 1 পুট করি কি হয়ে যায়, C2H2 × 1, তাহলে কত হয়ে যায়, C1H2,
C1H2 কে যখন আমরা লিখতে চাই, আমরা সবাই জানি এটা একটা মিথিলিন মূলক হয়ে যায়, এটা মিথিলিন মূলক হয়ে যায়, এটা পরিপূর্ণ কোনো কম্পাউন্ড হয় না। এই জন্য অ্যালকিনের ক্ষেত্রে আমরা 2 3 এইভাবে করব, আর অ্যালকাইনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সো কিভাবে করব আমরা, এখানে যদি আমরা 1 বসাই তাহলে কত আসবে, C1H2 * 1 -2, তাহলে কত আসবে C1H2 2 - 2 মানে C1H0। তো ওইভাবে কোনো কম্পাউন্ড হতে পারে না, কারণ কার্বনের ব্যালেন্সে কত হতে হবে, 4। কার্বনের ব্যালেন্সে যদি 4 না হয়, আমরা ওই কম্পাউন্ডকে আমরা আমাদের নেচারে আমরা বাস্তবিকভাবে ওই কম্পাউন্ডটা আমরা পাবো না। এই জন্য n = আমরা 2 বসাই, 2 বসালে কি হয় আমরা একটু দেখি, আমরা 2 বসালে, আমরা অ্যালকিনের ক্ষেত্রে 2 বসালে আমরা একটু দেখি, CnH2n, আমি n = 2 বসাবো, কত হবে তোমরা পারো, C2H2 * 2, C2H কত হবে 4। কার্বন কয়টা, 2টা, কারণ আমি 2টা লিখে দিলাম। হাইড্রোজেন কয়টা, 4টা, ওকে 2টা দিয়ে দিলাম, ওকে 2টা দিলাম হাইড্রোজেন। আমার কম্পাউন্ড ঠিক আছে, নিশ্চয় একটা প্রবলেম আছে। এখানে কার্বনের চারপাশে বন্ড দেখা যাচ্ছে কয়টা, 3টা, এখানে আসলে বন্ড হবে কয়টা, 4টা, এখানে আমি এখানে আরেকটা বন্ড দিয়ে দিলাম, তখন কার্বনের টোটাল বন্ড কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা, এখানে কত হয়ে গেল, 4টা, 1টা 2টা 3টা 4টা। কার্বনের বন্ড অ্যালকেন বলো, অ্যালকেন বলেন, অ্যালকিন বলেন, অ্যালকাইন বলেন, সব জায়গায় কার্বনের ব্যালেন্স বা যোজনী অবশ্যই 4 4 ফুলফিল হতে হবে, তাহলে আমার কম্পাউন্ড কখনো সঠিক হবে না। আমরা এখন একটু মান বসাই, একটু 3 বসাই, C3H2 * 3, তাহলে কত হবে, C3H কত 6। আমরা একটু আগে বলছিলাম কার্বন যতটা হাইড্রোজেন তার দ্বিগুণ, কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা, 4টা। আমরা সবসময় তার আমরা মাল্টিপল পাবো, আমরা তার কি পাবো, তার ডাবল মাল্টিপল পাবো। তাহলে আমরা কার্বন কয়টা লিখে পারবো, আমরা কার্বন লিখে পারবো 3টা, 1টা 2টা 3টা। কেমন, S কয়টা দিব, 6টা। S 6টা দিলে কি হয়, আমি 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 যে কোনো এক জায়গায় আমি যেটা আমরা জানি অ্যালকিন ডাবল বন্ড, যে কোনো এক জায়গায় আমি একটা ডাবল বন্ড দিয়ে দিতে পারি, তো এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। তাহলে হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন হচ্ছে কয়টা, 6টা। হাইড্রোজেন হচ্ছে কয়টা, হাইড্রোজেন হচ্ছে 6টা। আমি এই কার্বনকে 3টা দিয়ে দিলে, এখানে হাইড্রোজেন যদি আমি 3টা দিয়ে দিই, এখানে যদি আমি 2টা দিয়ে দিই, তাহলে আমার আরো একটা দিতে হবে, সেটাকে আমি এখানে দিলাম, এখানে দিলাম। কিন্তু এটা দিলাম বললে তো হবে না, কেন দিব আমরা সেখানে, সেটা একটু আমরা দেখার চেষ্টা করবো। আমরা প্রথমে বলছিলাম যে অ্যালকেন হোক, অ্যালকিন হোক, অ্যালকাইন হোক, কার্বনের টোটাল বন্ড কয়টা হতে হবে, 4টা, নলে আমার কম্পাউন্ড শুদ্ধ হবে না, ভুল হবে। তাহলে এখানে আমরা কার্বনের বন্ড কয়টা পাচ্ছি, এখানে আমরা কার্বনের বন্ড 4টা, কিভাবে, 1টা 2টা 3টা 4টা। এখানে আমি কার্বনের বন্ড কয়টা পাচ্ছি, তাও আমরা 4টা পাচ্ছি, কিভাবে, 1টা 2টা 3টা 4টা। এখানে আমরা কার্বনের বন্ড কয়টা পাচ্ছি, তাও কয়টা পাচ্ছি, 4টা, কিভাবে, 1টা 2টা 3টা 4টা। এইভাবে আমরা বুঝে বুঝে করবো। তো আমরা কি করলাম, n = 2 করলাম, n = 3 করলাম, n = 4। এইভাবে আমরা যে কোনো কম্পাউন্ডকে আমরা এইভাবে মলিকুলার ফর্মুলা এবং তার গঠনগত সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা আমরা দেখাতে পারি। এরপর আমি তোমাদেরকে এখন অ্যালকাইনটা একটু দেখাবো। অ্যালকাইন সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই খাতাতে নোট ডাউন করো এবং লিখে ক্লাস শেষে 15 মিনিটের মধ্যে অবশ্যই এগুলো পেজে আপলোড দিবে। আমি সবার খাতা কিন্তু চেক করব, আমি সবার খাতা চেক করব। ক্লাস করতে হবে, যে ক্লাসের জবাবদিহিতে থাকতে হবে, ক্লাসে সবাইকে মনোযোগী হতে হবে। ক্লাস যারা করবে তাদেরকে A+ গোল্ডেন A+ এর টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। অনেক স্টুডেন্ট কেমিস্ট্রিতে দেখা যায় 100তে আপনার 90 95 98 99 পাচ্ছে, আপনাকেও পেতে হবে, তো সবাইকে পেতে হবে। সেই টার্গেট নিয়ে আমরা পড়াশোনা করব। আমরা হাঁটে হাঁটে পাপা করে সামনের দিকে এগিয়ে যাব, দেখবেন ইনশাআল্লাহ আমরা যে কোনো কোশ্চেন, যে কোনো বোর্ড কোশ্চেন আমরা সলভ করতে পারবো, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন আমরা করতে পারবো। সবাই লিখে নাও। অ্যালকেন শেষ, আমরা এখন অ্যালকাইনটা একটু দেখার চেষ্টা করব। অ্যালকাইন, অ্যালকাইন মুছে দিচ্ছি। অ্যালকাইন তোমরা সবাই জানো, অ্যালকাইন ফর্মুলা কি ছিল আমার,
CnH twice n minus 2 অ্যালকাইন ফর্মুলা কি ছিল CnH twice n minus 2 এখানে আমরা n equal to কত বসাবো 2 3 4 ইত্যাদি ইত্যাদি বসাবো এখানে আমরা অবশ্যই বেসিকটা ক্লিয়ার করব এখানে কি কি বন্ড থাকবে এখানে যেখানে ট্রিপল বন্ড থাকবে আমরা অবশ্যই বলছি অ্যালকেন মানে কার্বন কার্বন একক বন্ড অ্যালকাইন মানে কার্বন কার্বন ডাবল বন্ড আর অ্যালকাইন মানে কার্বন কার্বন কত বন্ড ট্রিপল বন্ড it is must and mandatory in alkyne carbon carbon triple bond and it is 100% must and mandatory এই ট্রিপল বন্ড বললে এই আমার প্রথমত বন্ডটাকে আমরা কি ধরবো প্রথমত বন্ডটাকে আমরা সিগমা ধরবো তারপর বন্ডটাকে আমরা কি ধরবো পাই এই বন্ডটাকে আমরা কি ধরবো পাই আমরা যখন পরবর্তীতে ডিটেইলস পড়ব কেন সিগমা কেন পাই আমরা এগুলো বিস্তারিত পড়ব এগুলো আমরা যে কোনো যৌগের হাইব্রিডাইজেশন বা সংকরণ যখন পড়ব আমরা 100% ক্লিয়ার হতে পারবো ট্রিপল বন্ড কেন সিঙ্গেল বন্ড কেন ডাবল বন্ড কেন অ্যালকাইন মানগুলো একটু পুট করি n = 2 বসাই n = 2 বসাই n = 2 বসালে কি হবে C2H2 * 2 - 2 তারপরে C2H কত 4 - 2 C2H2 এর নাম তোমরা আগে থেকে জানো এর নাম কি অ্যালকাইন সরি ইথাইন ইথাইন কেন কার্বন দুইটা এবং এটা অ্যালকাইনের ফর্মুলাকে রেসপন্স করে এই কারণে এবং এখানে বন্ডটা কেমন হবে কার্বন কার্বন কত বন্ড হবে ট্রিপল বন্ড হাইড্রোজেন করে দুইটা এদিকে একটা দিব এদিকে একটা দিব এটা ইথাইনও বলা হয় এটাকে এসিটিলিনও বলা যায় এসিটিলিন ACETELEN এসিটিলিনও বলা যায় একটা ব্যাপার এখানে আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে যেটা আমরা অ্যালকাইন বলতেছি যেটা নিঃসন্দেহে প্রথমে কার্বন কার্বন ট্রিপল বন্ড এন্ড ইট ইজ 100% মাস্ট এন্ড ম্যান্ডেটরি আমরা ট্রিপল বন্ড দিলাম কার্বনের পাশে আমার টোটাল হাইড্রোজেন আছে কয়টা দুইটা আমি ডানে একটা হাইড্রোজেন দিলাম বামে একটা হাইড্রোজেন দিলাম তাহলে এটা আমরা n = কত বসালাম 2 আমি n = 3 বসাবো এখন আমরা একটু চেষ্টা করব C3H কত হবে 2 * 3 - 2 তাহলে কত হবে C3H কত 6 - 2 কত হবে C3H কত হবে 4 এটাকে একইভাবে আমরা স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে আমরা আগে এটা করতে পারতে হবে নট অনলি n = 3 n = 4 পারতে হবে n = 5 পারতে হবে হ্যাঁ n সবগুলো আমাদেরকে পারতে হবে হ্যাঁ ওদের কমেন্টটা মানে একটু দেখো তাহলে এগুলো আমাদেরকে পারতে হবে তাহলে C3H4 ইজি অনেক ইজি কার্বন কয়টা তিনটা আমি প্রথমে কার্বন তিনটাকে লিখে ফেলবো কি সমস্যা হাইড্রোজেন কয়টা চারটা এখানে আমি কোন ক্রমে হাইড্রোজেন চারটা চেয়ে বেশি দিতে পারবো না একটা বেশি দিতে পারবো না একটা কমও দিতে পারবো না কারণ আমার যে ফর্মুলা CnH twice n - 2 রেখে কি করতে হবে রেসপন্স করতে হবে নইলে আমার কম্পাউন্ড কখনো সঠিক হবে না আমরা নিয়মের বাইরে যাওয়া যাবে না যে কোনো এক জায়গায় তোমরা বলো আমরা কোথায় এখানে অথবা এখানে আমি একটা ট্রিপল বন্ড দিয়ে দিতে হবে তো এখানেও দেওয়া যাবে এখানেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই আমি এখানে একটা ট্রিপল বন্ড দিলাম তাহলে এখানে আর কয়টা হাইড্রোজেন যুক্ত হতে পারবে যেহেতু তিনটা বন্ড তিনটা যোজনে শেষ কার্বনের যোজনে 4 কার্বনের যোজনে আরেক খাওয়ার জন্য আমি এখানে কয়টা হাইড্রোজেন দিতে পারবো বন্ডে একটা হাইড্রোজেন দিতে পারবো এখানে আমি হাইড্রোজেন করে যুক্ত করতে পারবো কিন্তু আমার অনলি একটা বন্ড আছে বন্ড হতে হবে টোটাল 4টা আমি আরো 3টা হাইড্রোজেন পরমাণু আমি এখানে দিতে পারবো মাস্টারে কয়টা হাইড্রোজেন পরমাণু দিতে পারবো কার্বনের সাথে দেখা যাচ্ছে আমি এখানে আর একটা হাইড্রোজেন আমি যুক্ত করতে পারবো না কারণ আমার টোটাল হাইড্রোজেন কয়টা ছিল 4টা আমার এখানে 4টা হাইড্রোজেন হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা আর এখানে আর কেন হাইড্রোজেন দিতে পারবো না যেহেতু বন্ড কয়টা জায়গায় ফুলফিল হয়ে গেছে 4টা দেখি কিভাবে একটা দুইটা তিনটা চারটা কার্বনের বন্ধন 4টা হয়ে গেলে ওখানে আর কোনো হাইড্রোজেন অথবা আর কোনো প্রতিস্থাপক দেওয়া যাবে না তাহলে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন শেষ অসম্পৃক্ত হাইড্রোকার্বন শেষ এখন আমরা ওই অ্যারোমেটিক অংশটাকে আমরা একটু দেখার চেষ্টা করব অ্যারোমেটিকটা আমরা কয় প্রকার বলছিলাম 2 প্রকার অ্যারোমেটিকটা মুছে দিই তোমরা একটু লিখে নাও আমি মুছে দিতে হবে আরো অনেক পড়াশোনা আছে করে ফেলবো সমস্যা নাই অ্যারোমেটিক অংশটা কয় প্রকার 2 প্রকার
অ্যারোমেটিক। সেটা কি সুষম আর বিষম। সুষম মানে হোমোজেনিয়াস, আর বিষম মানে হেটেরো, HETERO, হেটেরো। এখানে কয়জন, একজন চলে গেছে। আচ্ছা, তো সুষম আর কি বিষম। এখন আমাদেরকে বুঝতে হবে কেন কেন সুষম যৌগ, কেন বিষম যৌগ। এই কেন গুলো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুষম যৌগ আমি একটা এখানে এক্সাম্পল দিতে পারি, এই যে সুষম, এটা এগুলো আবার সবগুলো অ্যারোমেটিক যৌগ হতে হবে। আমাকে অ্যারোমেটিক জিনিসটা একটু আগে ক্লিয়ার করতে হবে। What do you মানে mean by aromatic compound? যদিও আমরা এটা পরবর্তীতে টপিকসে পড়বো, তো বেসিক ক্লিয়ার করার জন্য আমার একটু লাগবে। বেসিক ক্লিয়ার না হলে সেই পড়াশোনাগুলো আমাদের ভালো লাগবে না, আমরা অতি সহজে ভুলে যাব। আমরা চাই না আমরা পড়াশোনা যাতে আমরা ভুলে যাই, সেভাবে আমরা পড়বো না, আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। অ্যারোমেটিক কেন, হোয়াই অ্যারোমেটিক, যেহেতু আমরা তাকে ক্লাসিফাই, আমরা সবাই জানি বিজ্ঞানী হাকের একটা ফর্মুলা দিছে, যেসব বেনজিন বা বেনজিন জাতক যৌগ যাদের মধ্যে কি আছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে, ওই ধরনের যৌগকে আমরা কি বলবো, অ্যারোমেটিক যৌগ। শুধু পাই ইলেকট্রন থাকলে হবে না, আবার বলা হচ্ছে সুষম, আবার বলা হচ্ছে কি বিষম। আমি তোমাদেরকে ছোট একটা উদাহরণ দিই। সুষম, তুমি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের ওখানে আমরা সবাই জানি ছাত্রদের হোস্টেল আছে, ছাত্রীদের হোস্টেল আছে। তো ছাত্রদের হোস্টেলে নিশ্চয় আমরা সবাই ভালোভাবে জানি, এখানে এক রুম মনে করে 2 জন ছাত্র আছে, নিশ্চয় ওখানে সুষম তাদেরকে আমরা সেটা বলবো যেখানে 2 জন ছাত্র একসাথে আছে। অথবা ছাত্রী হোস্টেল যেখানে অনলি 2 জন ছাত্রী থাকবে। আবার বিষম কিভাবে বলবো, মনে করো আমরা কোনো একটা বিয়ে বাড়িতে গেছি, আমরা সবাই চট্টগ্রাম বা ঢাকা বা সিলেটের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ইন জেনারেলি এক বেঞ্চে কয়জন বসে, এক টেবিলে 6 জন করে বসে। হ্যাঁ, 6 জনের মধ্যে মনে করো আমরা ধরে নিলাম 6 জনের মধ্যে একজন 5 জন পুরুষের সাথে একজন মহিলা, আমাদের কোনো মা বা আমাদের কোনো দাদি বা আমাদের কোনো বড় বোন বা কোনো ছোট বোন এরকম বসে থাকতে পারে। তাহলে এটা নিঃসন্দেহে 5 জন ইয়ের সাথে 5 জন পুরুষ লোক ইয়ের সাথে একজন যদি মহিলা বা একটা মেয়ে হয়ে যায়, তো এটাকে বলা হচ্ছে যে এটা সুষম না, এটা কি হয়ে যাচ্ছে বিষম। এটা আমরা কম্পাউন্ড দিয়ে আমরা এটার উদাহরণ দিতে পারি। আমরা এখানে সুষমের ক্ষেত্রে আমরা কাকে বলবো, যেখানে অনলি কার্বন এবং কি থাকবে, হাইড্রোজেন মূল শ্রেণী, আমরা এটাকে বলবো যে আমরা সুষম। কেন এটাকে অনেকভাবে লেখা যায়। এটা তোমরা সবাই জানো মলিকিউলার ফর্মুলা C6H কত 6। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কার্বন 1টা, কার্বন 2টা, কার্বন 3টা, কার্বন 4টা, কার্বন 5টা, কার্বন 6টা, এইভাবে আমরা দিতে পারি। হাইড্রোজেন কয়টা, 6টা, আমরা এদিকে সবগুলোতে হাইড্রোজেন দিয়ে দিতে পারি। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ইন বেনজিন কম্পাউন্ড, ইন অ্যারোমেটিক কম্পাউন্ড, এই বেনজিন বলো এখানে এই একটাতে 5 বন্ধন দিব, একটাতে দিব না, এটাতে দিব, এটাতে দিব না, আটটাতে দিব না, আটটাতে দিব। এটাকে কি বলা হয়, একান্ত ডাইন, অল্টারনেটিং ডাইন বলা হয়। কেন আমি আরেকটা এখানে 5 বন্ধন দিব, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। দেখো আমরা সবসময় বলে আসতেছি ইন কার্বন কম্পাউন্ড, সো ইন কার্বন এলিমেন্ট হাউ মাচ বন্ড, 4টা, 1 2 3 4। নট অনলি দিস কার্বন, সব কার্বনের ক্ষেত্রে একই। তো এই কার্বন আমরা কি দেখবো, এখানে কয়টা বন্ড, 4টা বন্ড। কিভাবে 1 2 3 4। এই কার্বনের ক্ষেত্রে কয়টা বন্ড, তাও দেখবো আমরা কয়টা, 4টা 1 2 3 4। এই কার্বনের ক্ষেত্রে আমরা কয়টা বন্ড দেখবো, এখানে 4টা। এই কার্বনের ক্ষেত্রে আমরা কয়টা বন্ড দেখবো, 4টা। এই কার্বনের ক্ষেত্রে আমরা কয়টা বন্ড দেখবো, 4টা। তো এটা অবশ্যই সুষম বা হোমোজেনিয়াস অ্যারোমেটিক কম্পাউন্ড। কারণ এখানে মেইন চেইনে কার্বনের সাথে অনেক কি আছে, কার্বন 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 কার্বন। আর আমরা আমরা আরো অনেকগুলো কম্পাউন্ড এখানে আমরা एग्जांपल দিতে পারি। হ্যাঁ, আমরা দুটো বেনজিনকে অ্যাটাচ করেও দিতে পারি। আমরা তোমরা জানো এটাকে বলা হয় যে বেনজিন, এটাকে কি বলা হয়, নেফথালিন।
আমরা তিনটা লিঙ্ক আমরা কম্বাইন করে দিতে পারি। এটাকে কি বলা হয়? অ্যান্থ্রাসিন। আমরা যদি শিখতে চাই আমরা এটা যেমন মলিকুলার ফর্মুলা আমরা লিখছি, আমরা এটা মলিকুলার ফর্মুলা করতে পারবো, আমরা এটা মলিকুলার ফর্মুলা করতে পারবো, আমরা এটার স্ট্রাকচারাল ফর্মুলা যেভাবে করলাম সেম ওয়েতে আমরা এটার স্ট্রাকচারাল ফর্মুলা করতে পারবো, আমরা এটা স্ট্রাকচারাল ফর্মুলা করতে পারবো। হ্যাঁ, সুষম সুষম সুষম। এই যে এখানে আমরা এখানে এই যে মেন যে আমরা রিংটা, এই যে আমরা বেনজিনের যে বলয়টা নিয়ে কথা বলছি, বেনজিন যৌগের কথা বলতেছি, এখানে আমরা কি দেখতেছি? এখানে মেন এলিমেন্ট কে? কার্বন এবং হাইড্রোজেন। মেন অংশে কে আছে? কার্বন। কয়টা কার্বন? 6টা কার্বন। কার্বন 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 কার্বন। কিন্তু আমরা যখন বিষম বা হেটেরোজিনিয়াস দেখবো যে এখানে 5টা কার্বন, একটা নাইট্রোজেন, 5টা কার্বন অথবা একটা অন্য কোনো এলিমেন্ট, অক্সিজেন, সালফার, এই ধরনের এলিমেন্ট আসবে। তখন আমরা তাদেরকে বলবো যে বিষম। এটা দেখতে নিশ্চয় 6টা কার্বনের মতো না। 6টা কার্বনের মধ্যে একটা যদি কি হয়ে যায়, অক্সিজেন হয়ে যায়, এটা ব্যতিক্রম হচ্ছে, বিষম হচ্ছে। এখানে যদি সালফার হয়ে যায়, অন্য ধরনের কম্পাউন্ড হচ্ছে। তোমরা তো অবশ্যই জানো, এখানে যদি আমি কার্বনকে মুছে দিই, আমি এটা বিষমতে তোমাদেরকে দেখাচ্ছি, আর একটু ক্লিয়ার হবে। এই যে আমি যদি এখানে কার্বন 6টা দিয়ে দিছি, কার্বন 6টার মধ্যে একটা কি দিয়ে দিলাম? এখন নাইট্রোজেন। কি দিয়ে দিলাম? নাইট্রোজেন। এটার নাম কি হবে তোমরা জানো? পিরিডিন। নাম। এদিকে হাইড্রোজেন দিলাম, এদিকে হাইড্রোজেন দিলাম, এদিকে হাইড্রোজেন দিলাম, এদিকে হাইড্রোজেন দিলাম, এদিকে হাইড্রোজেন দিলাম। একান্ত ডাইন ডাবল বন্ড দিব না, দিব না, দিব। এখানে আমরা পরিষ্কার করে দেখতে, তো এই জন্য দেখো এখানে সবগুলোতে কার্বন ছিল, বাট এখানে একটা কি? নাইট্রোজেন। এখানে নাইট্রোজেন না হয়ে অন্য কোনো এলিমেন্ট দিয়েও আমরা বিষম সক্রিয় যৌগ বা আমরা হেটারোজিনিয়াস কম্পাউন্ড আমরা তৈরি করতে পারি। যেমন নাকি আমরা আগে বলছিলাম এখানে কার্বনের যোজনের কথা হচ্ছে 4 4 4 4, এখানে নাইট্রোজেন তোমরা জানো 3। হ্যাঁ, এটা তোমরা জানো। এই কারণে তবে যেহেতু এখানে সবগুলো কার্বন পরমাণু, তাই তাকে আমরা বলতেছি সুষম। এখানে 5টা কার্বন পরমাণুর সাথে একটা মেইন রিংয়ে, মেইন কম্পাউন্ডের মেইন রিংয়ে এটা কি যুক্ত হচ্ছে? নাইট্রোজেন। এই জন্য তাকে আমরা বলবো যে বিষম। নট অনলি দিস কম্পাউন্ড, এখানে আরো অনেক উদাহরণ আছে, আমরা পড়বো, তোমরা পারবা ধারাবাহিকভাবে আমরা এগুলোকে আমরা দেখবো। আমরা কেমন, এখানে তোমরা একটু নোট ডাউন করতে পারো। এখানে পাইরুল হতে পারে, পাইরুল হতে পারে, থাইওজিন আছে। আমরা কয়টা হেটারোসাইকেল যৌগ কম্পাউন্ডের নাম বলি, লিখে রাখো। এটা তো পিরিডিন, পিরিডিনের সাথে লিখে রাখো পাইরুল, কমা, তারপর লিখে রাখো থাইওজিন। তোমরা লিখে রাখতে পারো ফুরান। হ্যাঁ, এই ধরনের কম্পাউন্ড এগুলো হচ্ছে যে এগুলো কি? এগুলো বিষম সক্রিয় যৌগ। তাহলে আজকে আমরা কি শেষ করলাম? এখন এখানে আমরা ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড আমরা শেষ করলাম, জৈব যৌগের শ্রেণীবিভাগ। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে। একটা আসলে ভালো পড়া, জানার এবং শিখার আয়ত্ত করে নিয়ে আমাদের এখনো মনে আছে। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, আমরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে এসে আমাদের টিচাররা তো অত্যন্ত যত্ন করে আমাদেরকে পড়াইতেন। আমরা অনেক দূর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতাম। ডেলি আমাদের যাইতে লাগতো প্রায় 1.5 ঘন্টা, আসতে লাগতো প্রায় 1.5 ঘন্টা, 3 ঘন্টা। এতটুকু করেও আমরা যে দিনের যে পড়াটা, আমরা সেই দিনই বাসায় গিয়ে মিনিমাম আগে ওই পড়াটা আমরা আবার রিভিশন করতাম, আবার 2-1 বার প্র্যাকটিস করতাম। ডেলি পড়াটা যদি ডেলি বাসায় গিয়ে প্র্যাকটিস করা হয়, তাহলে তুমি যতই যে মানের স্টুডেন্ট হও না কেন, তুমি আস্তে আস্তে তোমার ডেভেলপমেন্ট চলে আসবে। তোমার দেখবা তুমি প্রোগ্রেস হচ্ছ। তুমি আস্তে আস্তে তোমার জানার ইচ্ছা আরো বাড়তেছে। সেটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ডেলি বাসায় পড়াশোনা করতে হবে। তুমি সারাদিন টিচারের কাছে পড়তেছো, টিচার তোমাকে পড়াচ্ছে, তুমি বাসায় গিয়ে প্র্যাকটিস করলো না, পড়ার টেবিলে বসলো না, বাসায় পড়ার কোনো রুটিন নাই, ইচ্ছে মাফিক পড়াশোনা করতেছো। আব্বু মুখে হয়তোবা আব্বু মনে করতেছে আমার সন্তান পড়াশোনা করে অনেক কিছু করে ফেলতেছে, প্রকৃতপক্ষে টিচারের কাছে পড়ে এসে পড়াটা তোমরা রেখে দিচ্ছ। তখন তোমার পড়াশোনা যদি তুমি রিভিশন না করো, কখনো তুমি ভালো করতে পারবা না। রিভিশন ছাড়া কেউ ভালো করতে পারে নাই। সবার প্রতি আমার আবেদন থাকবে, আমরা ডেলি ক্লাস করব, ডেলি বাসায় গিয়ে সেটা চর্চা করব, ডেলি খাতাতে আমরা এটা চর্চা করব, প্র্যাকটিস করব।
না বুঝলে পরবর্তী ক্লাসে টিচারকে গিয়ে আবার প্রথমে ওই জিনিসগুলো নিয়ে আমরা প্রশ্ন করব, কোয়ারি করব। দেন তুমি ইনশাআল্লাহ একজন অনেক ভালো স্টুডেন্টে, বাংলাদেশের সর্বোচ্চ মানের স্টুডেন্টে তুমি আস্তে আস্তে পরিণত হতে পারবে। সেটা এখন আমরা পড়বো হোমোলোগাস সিরিজ। মুছে দিচ্ছি আমি। কয়জন? হ্যাঁ 17। খারাপ না। হোমোলোগাস সিরিজ তোমরা জানো, তোমরা খুব ভালো। HOMOLOGOUS হোমোলোগাস, বাংলায় বলা হয় যে সমগোত্রীয় একই ধরনের জিনিস, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী। আমরা একটু সবাই সংজ্ঞাটা একটু আমরা লিখে ফেলবো, কারণ যে কোনো কিছু বোঝার জন্য তার ডেফিনেশন আমাকে আগে পাঠতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই হোমোলোগাস সিরিজ, হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, কেন সেটা হোমোলোগাস সমগোত্রীয়। আমরা বাংলা বলতেছি, আমরা সবাই একটু লিখে রাখবো, একই রকম মৌলের সমন্বয়ে গঠিত। একই রকম মৌলের, সবাই একটু লিখো, একই রকম মৌলের সমগোত্রীয়। এই যে সমমানিতে একই, হোমোমানি কি একই, একই রকম মৌলের সমন্বয়ে গঠিত, সমন্বয়ে গঠিত যৌগসমূহকে তাদের ক্রমবর্ধমান এই ক্রমবর্ধমান শব্দটাকে বুঝতে হবে। ক্রমবর্ধমান আণবিক ভরের সমন্বয়ে সাজালে, আণবিক ভরের সমন্বয়ে সাজিয়ে প্রাপ্ত সারিকে হোমোলোগাস সিরিজ বলে। হোমোলোগাস সিরিজ বলে। তাহলে কথাটা কিন্তু অনেক সুন্দর। এখানে কয়েকটা কিওয়ার্ড, প্রত্যেকটা ডেফিনিশন আমরা কিওয়ার্ড গুলো বোঝার চেষ্টা করব। একই রকম, এটা আমরা বুঝতে পারছি, মৌলের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে তাদের ক্রমবর্ধমান মানে আস্তে আস্তে বাড়তেছে। ক্রমবর্ধমান মানে ক্রমান্বয়ে। আমরা ক্রমবর্ধমান আমরা কি জানি, একজন রুল 1, একজন রুল 2, একজন রুল 3, এবার ক্রমবর্ধমান বাই সিকুয়েন্টলি এটা ইনক্রিজ হচ্ছে। ক্রমবর্ধমান আণবিক ভরের সমন্বয়ে, আণবিক ভর সম্পর্কে আমরা জানি। আমরা যেমন আণবিক ভর আমরা কি বলতে পারি, ওয়াটার আণবিক ভর কত, H2 1 × 2 + 16 সমান আমরা 18 বলতে পারবো। আমরা মিথেন আণবিক ভর কত বলতে পারবো, এই যে আমরা যে আণবিক ভর বুঝাতে চাই CH4, মিথেন আণবিক ভর কত হবে তোমরা জানো। কার্বন কত, 12 + 1 × 4 সমান 12 প্লাস কত 4 কত সমান 16। মজার বিষয় হচ্ছে যে এখানে আমাদের কিছু টেকনিক্যাল বেসিক জিনিস ক্লিয়ার করতে হবে। কার্বন এবং হাইড্রোজেন দুটো হচ্ছে পরমাণু, পরমাণুর মাঝখানে কি চিহ্ন, প্লাস। আর H4 সংখ্যা, 4টা তো সংখ্যা, আমরা সবাই জানি সংখ্যার আগে কি চিহ্ন, গুণ। তাহলে আমরা মিথেন কেন, আমরা যদি আমরা এর ক্রমবর্ধমান এর পরের ফর্মুলা আমরা কি জানি সবাই, ইথেন C2H কত 6, এর আণবিক ভর কত হবে আমরা সবাই কত বলবো, তোমরা পারো করে ফেলো। 12 × 2 + 1 × 6 কত হবে, 24 + 6 সমান আমরা কত বলবো, 30 বলবো। কেমন? তাহলে আমরা মিথেনকে দেখলাম, আমরা ইথেনকে দেখলাম। আমরা চাইলে এখন পরবর্তী যৌগকে আমরা বলতে পারি, আমরা এখান থেকে প্রোপেনকে দেখতে পারি, C3H8। এটা আমরা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা কার্বন 12 × 3 প্লাস, পরমাণুর আগে প্লাস, 1 × 8, 1 × 8 তখন কত হয়, 36 + 8 তাহলে কত হবে, 8 6 কত 14, 4 হাতে 1 4, 44। এইভাবে আমরা একই শ্রেণীর যৌগগুলোকে আমরা যখন একটা ফর্মুলা ওয়াইজ লিখবো, ফর্মুলা ওয়াইজ লিখে আমরা তাদের আণবিক ভর বা মলিকুলার ওয়েট নির্ণয় করব,
তখন যখন তাদেরকে সাজিয়ে লিখবো তখন তাদেরকে আমরা বলবো যে হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ যেমন আমরা এটা খুব সুন্দর এক্সাম্পল দেখাইতে পারি। হ্যাঁ, খুব সুন্দর। আমরা অ্যালকেনের ক্ষেত্রে কথা বলতে পারি, আমরা এটা অ্যালকিন নিয়ে কথা বলতে পারি, আমরা এটা অ্যালকোহল নিয়ে কথা বলতে পারি। আমি এটা একটা টেকনিক দেখাবো, সবাই আমরা এটা একটু বোঝার চেষ্টা করবো। আমি মোস্তাজেব পরবর্তী দিকে আমি যাচ্ছি। এটা এখন কেন রে, দেখো আমরা কিছু এলিমেন্ট লিখবো এখানে, সবাই দেখো একটু। অনেক লাগতেছে, সমস্যা নাই, আমরা অনেকগুলো টপিকস পড়ার চেষ্টা করব। যেমন নাকি আমরা হাইড্রোজেন এবং কার্বন কে দিয়ে যদি আমরা কোনো মৌল বানাই, যদি আমরা অ্যালকেন পাই, অ্যালকেন তোমরা সবাই জানো, অ্যালকেনের ফর্মুলা সবাই জানে, তার নির্দিষ্ট একটা ফর্মুলা আছে CnH2n+2। এটা কিন্তু আমরা একটু আগে করেছি। এরকম মনে করো হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন নিয়ে আমি কম্পাউন্ড গঠন করব। মনে করো আমি অ্যালকোহল পেলাম, কি পেলাম? অ্যালকোহল। তোমরা সবাই অ্যালকোহলের ফর্মুলা তোমরা সবাই জানো, আমরা এসএসসি লেভেলে পড়েছি আমরা। হ্যাঁ, ফর্মুলা আমরা কি বলতে পারি? CnH2n+1OH, আমরা সবাই এটা জানি। এরপর আমি কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, আমরা নাইট্রোজেন নিয়ে আমরা কম্পাউন্ড গঠন করতে পারি। মনে করো আমরা এখানে এমিন পেলাম, AMIN, এমিন। তার ফর্মুলা তোমরা সবাই জানো, CnH2n+1NH2। প্লিজ সবাই দেখো, তাহলে কি সুন্দর কথা। অ্যালকেন, আমরা তার একটা নির্দিষ্ট ফর্মুলা পেলাম। অ্যালকেনের মধ্যে কে কে আছে? হাইড্রোজেন এবং কার্বন। আমরা অ্যালকোহল যদি পাই, অ্যালকোহলকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, আমরা সবাই অ্যালকেনের ফর্মুলা কি জানি? CnH2n+1OH। হ্যাঁ, এবং ওখানে কে কে আছে? কন্টেনিং এলিমেন্ট কে? হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন। এবং আমরা যদি কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেনকে নিয়ে যদি আমরা কথা বলতে চাই, আমরা কি পাচ্ছি? এমিন পাবো। তখন আমরা এখানে কাকে কাকে পাবো? আমরা এখানে ফর্মুলাটা কি? CnH2n+1NH2। এখন আমরা সবাই একটু দেখবো যে আমরা এখানে মান পুট করবো। এখানে যদি আমরা n=1 বসাই, আমরা এখানে মান পুট করব। আমরা এখানে যদি n=1 বসাই, সবাই একটু লিখে নিবে, সবাই লিখে নিবে, বুঝে নেওয়ার চেষ্টা করবে। এটা প্রায় প্রত্যেকবার জ্ঞানমূলক এবং অনুধাবনে আসে। গতবারও বোর্ড পরীক্ষাতে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো আসছে, আমরা বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে দেখাবো। এগুলো মনোযোগ দিয়ে পড়লে সবগুলো তোমরা পারবে। তো আমরা কি লিখতে পারি এখানে? এখানে আমরা কি লিখতে পারি? n=1 বসালে কি হবে? হ্যাঁ, C1H2 × 1 + 2 = CH4। এটা আমরা একটু আগে করেছি। n=2 হলে আমরা কত পাবো? এখানে আমরা বলতে পারবো 2 হলে C2H কত পাবো? 6 পাবো। n=3 বসালে আমরা কত পাবো? n=3 বসালে আমরা কত পাবো? C3H কত পাবো? 8 পাবো, যেটা আমরা একটু আগে দেখেছি। অনুরূপভাবে আমরা এখানেও যদি আমরা n=1 1 2 3 বসাই, n=1 হলে কত হবে? C1H2 × 1, হ্যাঁ, OH 1 + 1 OH। তাহলে কি হচ্ছে? CH3OH পাচ্ছি আমরা। এই যে n=1 বসাচ্ছে, কিছু না, এগুলো একটু আগে করছো। এই যে C1, হ্যাঁ, H2n+1 এর বসাচ্ছে যে H2 × 1 + 1 OH টা হুবহু লিখে দিছি আমি। তখন কি হচ্ছে? কার্বন একটা, হাইড্রোজেন করা হচ্ছে 2 × 2, 2 আর 1 কত? 3, CH3OH। যদি আমি 2 বসাই, তোমরা এগুলো পারো, নিজেদের মতো করে নাও। কত হবে? C2H2n, মানে 2 × 2 প্লাস কত? 1 OH। তখন আমরা কি পেতে পারি? এখানে C2H5OH পাচ্ছি আমরা। আমরা যদি আমরা 3 বসাই, আমরা অবশ্য কি বলতে পারবো? আমরা এখানে কি পাবো? হ্যাঁ, আমরা C3H কত পাবো? 7OH। অনুরূপভাবে আমরা mn কে যদি মান বসাই, আমরা এখানে যদি n=1 বসাই, তোমরা যেহেতু বুঝে গেছো, আমি একটু শর্টলি লিখবো। C1H আগের মতো এই অংশটার সাথে সেম এস, মানে CH3। এখন আমরা কত পাবো? CH3NH2। n=2 বসালে কি পাবো? হুবহু এটার মতো পাবো। n=2 বসালে আমরা কত পাই? C2H5NH2। এখানে n=3 বসালে আমরা কত পাবো? C3H7OH। এনি প্রবলেম? সবাই লিখে নাও। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ দ্যাট
এখানে আমরা যদি ক্রমবর্ধমান পরপর দুইটা যৌগ একই কার্যকরী মূলক পরপর দুইটা যৌগ বলতে আমরা কোন দুইটাকে বলতে পারবো? আমরা CH4 আমরা আমরা ক্রমবর্ধমান দুইটা যৌগ মধ্যে আমি CH4 আবার C2H6 কে বলতে পারবো। আমরা স্পষ্টভাবে বলতে পারবো যে দুইটা কম্পাউন্ডের মধ্যে যদি আমরা পার্থক্য করি, তাহলে আমরা যদি পার্থক্য এখানে করতে চাই, এখানে কত হয় C2H6, দ্বিতীয়টা প্রথমটা কত CH4। আমরা যদি ছোট বাচ্চাদের মতো বিয়োগ করি, আমরা এখানে কি পাবো? H পাবো দুইটা, কার্বন পাবো কয়টা? একটা। এটাকে আমরা সবাই জানি, এটার নাম কি? মিথিলিন মূলক। এখানে যদি পরপর দুইটার সাথে আমি বিয়োগ করি, আমরা কি পাবো? এখানে CH2 বা মিথিলিন মূলকের পার্থক্য পাবো। আর যদি আণবিক ভর দিয়ে বলি, আমরা এখানে 14 আণবিক ভরের পার্থক্য পাবো। 14 কেন? কার্বন কত তোমরা জানো? 12, হাইড্রোজেন কত 2, 12 আর 2 কত 14। অনুরূপভাবে আমরা যদি এই দুইটার মধ্যে আমরা পার্থক্য করি, আমরা কার পার্থক্য পাবো? আমরা সেম এজ মিথিলিন মূলকের পার্থক্য পাবো। তাহলে এটা হচ্ছে কার সমগোত্রীয় শ্রেণী? এটা হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণীর এটা বাস্তব প্রয়োগ। হ্যাঁ, ও সরি, এটা হবে OS, এটা হবে বাবু NH2। থ্যাংক ইউ। দ্যাট মিনস বুঝা যাচ্ছে যে তোমাদের প্রপার কনসেন্ট্রেশন আছে। আমি তোমাদেরকে টেস্ট করে দেখতেছি যে আমি কি OS লিখবো নাকি এখানে NH2 লিখবো। তোমরা তো অনেক বুদ্ধিমান স্টুডেন্ট, বুদ্ধিমতী স্টুডেন্ট। তোমাদের সম্পর্কে তো, যেহেতু তোমরা 11-12 স্টুডেন্ট, তোমরা বাংলাদেশের সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের মতো দুষ্টমি করবে না। সাফওয়ান হ্যাঁ, এগুলো পড়লে মিস্টার সাফওয়ান, তুমি তো নটরডেমে দেখা হবে নটরডেমে ভালো করে পড়া করো, নটরডেমে থেকে যেতে ভালো করতে পারো। সাহিল আসছে? হ্যাঁ, আচ্ছা, ওকে। এক্স্যাক্টলি আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানেও যদি আমি দুটো কম্পাউন্ডের আমরা পার্থক্য বের করতে পারি অ্যালকোহল মূলকে, এখানেও আমি কি পাবো? দুটো মূলকের পার্থক্য বের করলে এটার মধ্যে আমরা কি পাবো? C2H5OH আর CH3OH। এখানেও আমি পার্থক্য করলে আমি কি পাবো? CH2 মূলকের পার্থক্য পাবো। এখানে যদি পরপর দুটো যৌগের মধ্যে আমি পার্থক্য করি, এই দুইটা C3H7OH এবং C2H5OH, এইখানে আমি CH2 মূলকের পার্থক্য পাবো। দেখো, কার্বন 3টা, কার্বন 2টা, বিয়োগ করলে কার্বন 1টা, কার্বন 7টা, কার্বন 5টা, বিয়োগ করলে হাইড্রোজেন 7টা, হাইড্রোজেন 5টা, হাইড্রোজেন কয়টা? 2টা। OH তো বাদ গেল। এটা যে কথা 14 আণবিক ভরের পার্থক্য, একই কথা। তাহলে অ্যালকেন গ্রুপে যা, অ্যালকোহল গ্রুপে তা, অনুরূপভাবে এমিনকে নিয়ে যখন আমরা কাজ করবো, এখানকার পরপর দুইটা যৌগ ওদের কাছ থেকে যখন আমরা বিয়োগ করবো, এই C2H5NH2 এবং CH3NH2, এই দুটো গ্রুপ থেকে যদি আমরা যখন বিয়োগ করবো, আমরা কি পাবো? এই যে মিথিলিন মূলকের পার্থক্য পাবো। এবং এটার মধ্যে যখন আমরা পার্থক্য করবো, কোনটা C3H7, C2H5, ওদের মধ্যে যখন আমি বিয়োগ করবো, ছোট বাচ্চাদের মতো, ক্লাস 2 এর বাচ্চাদের মতো যখন আমরা বিয়োগ করবো, ক্লাস 2 এর বাচ্চারা ওই বিয়োগগুলো করতে পারবে, তোমরাও পারো। আমরা কি পাবো? CH2 বা মিথিলিন মূলকের পার্থক্য পাবো। তাহলে আমরা কি বললাম? আমরা যদি যৌগগুলোকে তার কার্যকরী মূলকের সিকোয়েলে সাজাই, তাহলে আণবিক ভরের পার্থক্য যদি আমরা 14 আণবিক ভর পাই অথবা মিথিলিন মূলকের পার্থক্য পাই, তখন তাদেরকে আমরা বলবো যে তারা পরস্পরের সমগোত্রীয় শ্রেণী। সবাই লিখে নাও, আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখবো। বৈশিষ্ট্য পারলে জিনিসটা এটা আরো বেশি ক্লিয়ার হবে। এটা পারলে বৈশিষ্ট্য ক্লিয়ার হবে, বৈশিষ্ট্য পারলে এটা ক্লিয়ার হবে। হোমোলোগাস সিরিজ আমরা দেখলাম, মানে একই কার্যকরী মূলক, তার ফর্মুলা মান পুট করবো, পরপর যৌগগুলো থেকে আমরা বিয়োগ করে কি পাবো? CH2 মূলকের পার্থক্য পাবো, মিথিলিন মূলকের পার্থক্য পাবো, 14 আণবিক ভরের পার্থক্য পাবো। অনুরূপে অ্যালকোহল গ্রুপ আমরা একটা ফর্মুলা লিখলাম, তার নির্দিষ্ট ফর্মুলা আমরা সবাই জানি। আমরা পরপর দুটো গ্রুপ থেকে পার্থক্য করলাম, আমরা কি পার্থক্য কি পেলাম? একই যখন মিথিলিন মূলকের পার্থক্য পেলাম, 14 আণবিক ভরের পার্থক্য পেলাম। এইখানে ঠিক তাই। অনুরূপে এমিন গ্রুপও আমরা ফর্মুলা লিখে পরপর দুটো গ্রুপে যখন আমরা বিয়োগ করবো, পার্থক্যটা আমরা কত পাবো? 14 আণবিক ভর পাবো অথবা মিথিলিন মূলকের পার্থক্য পাবো। এই জন্য তাদেরকে বলা হচ্ছে সমগোত্রীয়। এখানে
এখানে এখান থেকে অনেক রকম কোয়েশ্চেন আসতে পারে, তোমরা জানো প্রয়োগমূলক কোয়েশ্চেন, অনুধাবনমূলক কোয়েশ্চেন আসতে পারে, আসে। তোমরা বলতে পারো দেখাও যে একটা কোয়েশ্চেন লিখে রাখতে পারো এখান থেকে, দেখাও যে মিথানল এবং ইথানল পরস্পরের সমগোত্রীয় শ্রেণী, মিথানল এবং ইথানল সমগোত্রীয় শ্রেণী দেখাও। মিথানল বললে আমরা কি বলবো, আমরা একটু আগে করলাম মিথানল কি বলবো, আমরা CH3OH ফর্মুলাতে মান পুট করে N=1 বসে দেখাবো। ইথানল কিভাবে দেখাবো, N=2 বসে আমরা দেখাবো। আমরা কি পাবো, C2H5OH দেখাবো। আমরা ছোট বাচ্চাদের মতো উপরে ইথানল লিখবো, নিচে মিথানল লিখবো, লম্বা টান দিয়ে বিয়োগ করবো, বিয়োগ করলে আমরা কি দেখবো, বন্ড CH2 বন্ড, মানে 14 আণবিক ভরের পার্থক্য। তখন আমরা বলবো যে ওরা 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 সমগোত্রীয় শ্রেণী। ওকে, বৈশিষ্ট্য বলি, এগুলো বৈশিষ্ট্য অনুধাবনে আসে। মুছে দিচ্ছি আমি, লিখো লিখো সবাই। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, এটা অনেক সহজ অনেক সহজ অনেক সহজ। বৈশিষ্ট্য বলি, ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 1, তোমরা সবাই একটু আগে দেখছো একই রকম মৌল দ্বারা গঠিত, একই রকম মৌল দ্বারা গঠিত। একই রকম মৌল দ্বারা গঠিত, যেমন কি মিথেনে কার্বন এবং হাইড্রোজেন ছিল, ইথেনে কার্বন এবং হাইড্রোজেন ছিল, প্রোপানে কার্বন এবং হাইড্রোজেন ছিল। তাদের অনুরূপভাবে আমরা সবগুলোতে দেখবো একই রকম মৌল দ্বারা গঠিত। যেমন নাকি আমরা ওখানে এক্সাম্পল দিয়েছিলাম, আমরা যদি অ্যালকেনের কথা বলি ওখানে কে কে থাকবে, কার্বন এবং হাইড্রোজেন। আমরা যদি অ্যালকোহলের কথা বলি, একটু আগে আমি দেখাইছি কি থাকবে, কার্বোহাইড্রোজেনের সাথে অক্সিজেন। আমরা যদি এমিনের কথা বলি আমরা কি দেখাবো, কার্বোহাইড্রোজেনের সাথে নাইট্রোজেন। তাহলে একই ধরনের যৌগ দ্বারা গঠিত। তার মানে একটা অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী, একটা অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী, একটা এমিনের সমগোত্রীয় শ্রেণী, একই রকম মৌল দ্বারা গঠিত। নাম্বার 2, আমরা সবগুলোতে দেখবো, আমরা অ্যালকেন একটা ফর্মুলা দেখাইছিলাম, অ্যালকেন CnH2SN+2। অ্যালকোহল হলে আমরা একটা ফর্মুলা দেখাইছি, এমিনো আমরা একটা ফর্মুলা দেখাইছি। সবাই লিখো, একই ধরনের একটি সাধারণ সংকেত থাকবে, একটি সাধারণ সংকেত থাকবে, একটি সাধারণ ফর্মুলা বা সংকেত থাকবে। তোমরা বুঝো, এটা তোমরা অবশ্যই বুঝো, তোমরা পারো, তোমরা ভালো। যেমন একই সাধারণ সংকেত, তাহলে আমরা অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি বলবো, CnH2SN+2। আপনি এখানে N=1 বসান, CH4, N=2 বসান, C2H6। আমি ছোট বাচ্চাদের মতো বড় থেকে ছোটটা বিয়োগ করো, বন্ড CH2। কেমন? তাহলে অবশ্যই একটি সাধারণ সংকেত থাকবে। একটি সাধারণ সংকেত না থাকলে কখনো তাদেরকে আমরা হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী বলতে পারবো না। নাম্বার 3, এদের ভৌত ধর্ম ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়। নাম্বার 3 সবাই লিখে নাও। নাম্বার 3, এদের ভৌত ধর্মাবলী ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়। নাম্বার 4, এদের রাসায়নিক ধর্মগুলো প্রায় একই রকম। এদের সবাই লিখে নাও, লিখে নাও, রাসায়নিক ধর্মগুলো প্রায় একই রকম। এদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী আছে। এদের সকলেরই, নাম্বার 5, এদের সকলেরই একটি একই রকম সাধারণ প্রস্তুত প্রণালী আছে। তারপর যেটা হবে, এদের আমরা একটু আগে দেখলাম পাশাপাশি দুটি যৌগের মধ্যে, তোমরা পারো,
বলো থেকে পাশাপাশি দুটি যৌগের মধ্যে কি হবে? দুটি যৌগের মধ্যে কিসের পার্থক্য থাকবে? ভেরি গুড, বন্ড CH2 বা মিথিলিন মূলকের, মিথিলিন মূলকের বা 14 আণবিক ভরের 14 আণবিক ভরের পার্থক্য থাকবে। কেন 14 সেটাও আমরা দেখিয়েছি, কেন CH2 বা মিথিলিন মূলকের পার্থক্য সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। এখন আমরা যেটা পড়বো, তার মানে আমাদের এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ হোমোলোগাস সিরিজ শেষ। এখন আমরা যেটা পড়বো কার্যকরী মূলক এন্ড দেয়ার স্ট্রাকচারাল ফর্মুলা, ফাংশনাল গ্রুপস এবং তাদের কি তাদের গাঠনিক সংকেত। তোমাদের এগুলো আইডিয়া আছে? তো আমরা 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 আজকে আরো অনেক পড়ানোর কথা ছিল, অনেকগুলো পড়ানোর কথা ছিল। আসলে এগুলো আমরা অনেক যেহেতু ব্যাখ্যা করে পড়তেছি, তোমরাও চেষ্টা করতেছো, আমরা যতটুকু পারি আজকে ততটুকু ক্লাস শেষ করে মোটামুটি আমি আজকে এখানে পরবর্তীতে ক্লাসগুলো এই সিকোয়েন্সলি আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আমি এটা লিখছো সবাই? আমি মুছে দিচ্ছি, লিখে ফেলো। না, শেষ করবো। ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক, তোমরা পারো জানো, এসএসসি তে ওইটার সিলেবাসে ছিল। যারা এসএসসি তে অ্যাভয়েড করছো অথবা গ্যাপ গেছে কোনো না কোনো কারণে, আমরা একটু দেখে নেব কার্যকরী মূলক। একশনে আমি তোমাদেরকে একটা সাধারণ উদাহরণ দিই। মনে করো আমাদের ফ্যামিলিতে আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে। আমার বোন কি আমার আব্বুর পারমিশন ছাড়া কোনো ডিসিশন নিতে পারবে? পারবে না। আমি কি আমার আব্বুর ডিসিশন ছাড়া কোনো ডিসিশন নিতে পারবো? পরামর্শ ছাড়া পারবো না। তাহলে একটা ফ্যামিলিতে কার্যকরী মূলক কে? মূল ফাংশনটা, মূল কাজটাকে অপারেট করে ফাদার, ওটাকে বলা হয় কার্যকরী মূলক। আর আব্বা ফাদার যদি না থাকে, আমরা অবশ্যই জানি কোন পরিবারে যদি বাবা না থাকে সেখানে মাই সবকিছুতে ডিসিশন নেয়। কোনো মেয়ে যদি ডিসিশন নিতে চায় মার পরামর্শ ক্রমে নিতে হবে। কোন সন্তান যদি নিতে চায়, ছেলে যদি নিতে চায়, তাও তার মার পরামর্শ ক্রমে নিতে হবে। এগুলোকে বলা হয় যে এখানেও এই ধরনের ব্যাপারটা আছে। এটা হচ্ছে যে আমাদের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, যেটা আমরা লিখে নাও, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ফাংশনাল গ্রুপ, FANCTIU, ফাংশনাল, এটা আমরা এসএসসি লেভেলেও পড়ছি আমরা এগুলো। কার্যকরী, তোমরা বুঝছো কার্যকরী মূলক, তার নাম দেখে তো জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে কার্যকরী মূলক, যেটাতে কার্য বা কেমিক্যাল রিঅ্যাকশন যেটার উপর ডিপেন্ড করবে। তাদের সবাই সংজ্ঞাটা একটু লিখে, আমরা সংজ্ঞাটা একটু লিখে ফেলি। সংজ্ঞা: যে সকল মৌল বা মূলক, যে সকল মৌল বা, আমরা সবাই মূলক চিনি, কিন্তু কোন জৈব যৌগের উপস্থিত থেকে কোন জৈব যৌগের উপস্থিত থেকে সংশ্লিষ্ট যৌগের সংশ্লিষ্ট যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, তাদেরকে কার্যকরী মূলক বলে। তোমরা অবশ্যই জানো কার্যকরী মূলক। হ্যাঁ, যেমন আমি একটু এক্সাম্পল দিব। সবাই লিখে নাও, যে সকল মৌল বা মূলক, সবাই মূলকের নিচে আন্ডারলাইন করো, মৌল বা মূলকের নিচে আন্ডারলাইন করো। হ্যাঁ, কোন জৈব যৌগের উপস্থিত থেকে সংশ্লিষ্ট যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী নিয়ন্ত্রণ করে।
ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, এই কথাটা বুঝতে, ভৌত রাসায়নিক ধর্মাবলী নিয়ন্ত্রণ করে তাদেরকে কার্যকরীমূলক বলে। যেমন আমরা সবাই জানি, সবাই লিখে নাও, আমি কয়েকটা ইয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন নাকি আমরা যদি এখানে অ্যালকোহল নিয়ে একটু কথা বলতে চাই, অ্যালকোহল নিয়ে যদি আমরা কথা বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আমরা কঠিনের দিকে যাবো, আমরা একটু সহজ করে কথা বলতে চাই। যেমন অ্যালকোহলকে নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, তুমি একটু আগে করছো অ্যালকোহলের ফর্মুলাটা কি, আমরা CH3OH কে দেখাইলাম আমরা একটু আগে, এটা আমরা তোমরা জানো, নাম কি, মিথানল। ভেরি গুড। এটা আমরা এখানে কি দেখাতে পারি, C2H5OH, আমরা এগুলোকে দেখাতে পারি। এরপরে এটা তোমরা আমরা যে ফর্মুলাটা বলছিলাম, কি ফর্মুলা ছিল, CnH2n+1OH। এখানে আমরা n=1 বসালে আমরা এটা পেতে পারি, n=2 বসালে আমরা এটা পেতে পারি। আমি যদি n=3 বসে কত পাবো, C3H7OH। সবাই আমরা স্পষ্ট বলতে পারি যে দেখো, যেহেতু এখানে OH আছে, এটা তো OH আছে, এটা তো কি আছে, OH আছে। তোমরাও খাতাতে আমার মতো এভাবে আইডেন্টিফাই করে রাখো, তাহলে ইজি হবে, তাহলে আমাদের দীর্ঘদিন মনে থাকবে, আমরা সহজে জিনিসগুলো পারবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আছে যে যেহেতু OH, এটাকে আমরা অ্যালকোহল বলতেছি, এটা OH আছে, এটাকে আমরা অ্যালকোহল বলতেছি, OH আছে, এটাকে আমরা অ্যালকোহল বলতেছি, বুঝছে? এবং রাসায়নিক ধর্মাবলী নিয়ন্ত্রণ করে, রাসায়নিক ধর্মাবলী নিয়ন্ত্রণ করে, এবং এদের একটা নির্দিষ্ট প্রস্তুত প্রণালী আছে। দেখো, আমরা মিথানলকে আমরা যে প্রসেসে প্রস্তুত করতে পারবো, আমরা ইথানলকে সেই প্রসেসে প্রস্তুত করতে পারবো, আমরা প্রোপানলকে সেই প্রসেসে প্রস্তুত করতে পারবো। এবং 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 এই যে তাদের বিক্রিয়াটা, এই যে বিক্রিয়াটা মূলত কার উপর নির্ভর করবে, কার্যকরী বলতে OH এর উপর নির্ভর করবে। মিথানলের রাসায়নিক বিক্রিয়া কার উপর নির্ভর করবে, OH মূলকের উপর নির্ভর করবে। ইথানলের রাসায়নিক বিক্রিয়া কিসের উপর নির্ভর করবে, OH মূলকের উপর নির্ভর করবে। প্রোপানলের রাসায়নিক বিক্রিয়া কিসের উপর নির্ভর করবে, OH এর উপর নির্ভর করবে। হ্যাঁ, তাহলে আমরা অ্যালকোহলের কার্যকরী মূলক আমরা কি বলবো, OH। আমরা বলবো, আমরা কি বলবো, হ্যাঁ, যে মূলকটি অথবা যে পরমাণুটি কোন জৈব যৌগের উপস্থিতি থেকে বিক্রিয়া এবং কার্যত এবং বৃহত্তম রাসায়নিক দ্রব্যাবলী ওই নির্দিষ্ট গ্রুপটা কি করে নিয়ন্ত্রণ করে, তাদেরকে কি বলা হয়, কার্যকরী মূলক বলা হয়। তোমরা প্রায় দীর্ঘক্ষণ অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো। আমার আজকে টার্গেট ছিল আর অনেক কিছু পড়াবো। আমি মোটামুটি এখান থেকে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক পর্যন্ত পড়াইছি। আমি আগামী ক্লাসে তোমাদেরকে যেহেতু তোমরা অনেকে আজকে প্রথম ক্লাস, আমরা পরবর্তীতে আমরা আরেকটু ইয়ে করে পড়বো। স্ট্রাকচার ফর্মুলা পড়াবো, কার্যকরী মূলকের ভিত্তিতে জৈব যৌগের কার্যকরী মূলকগুলো আমরা চিহ্নিত করবো আমরা। এরপরে হাইড্রোজেনবিহীন জৈব যৌগের নাম ও তাদের কৌশলটা পড়াবো। এরপর ভাইটাল ফোর্স থিওরি পড়াবো তোমাদেরকে। আমি ভাইটাল ফোর্স থিওরি কি ভুল সেটা আমরা প্রমাণ করবো। তার মানে এখানে বিজ্ঞানী বার্জেলিয়াস কি বলেছে, বিজ্ঞানী ফ্রিডরিখ বোলার কি বলেছে, এগুলো আমরা ক্লিয়ার করবো। জৈব যৌগের প্রাচুর্যতা, আমরা কেন এত যৌগ আমরা পেতে পারি, তোমরা অবশ্যই জানো। আমরা এগুলো কারণ হিসেবে বলছিলাম, আমরা মূলত এখানে ছিল ক্যাটানেশন, সমানতা এবং ওখানে কি সমানতা এবং পলিমারকরণ, এসব কারণে আমরা পৃথিবীতে অনেক জৈব যৌগ পেতে পারি। সবাই অনেক ভালো থাকবা। আজকে আমাদের আরো অনেক বেশি পরিমাণ পড়ার টার্গেট ছিল। প্রথম ক্লাস বিদায় তোমাদের রিকোয়েস্টে এখন রাত প্রায় 12টার কাছাকাছি হচ্ছে। আমি আজকে তোমাদেরকে ইয়ে করলাম। তোমরা সবাই ক্লাসগুলো খাতাতে নোট ডাউন নিশ্চয়ই করছো। তোমরা ওগুলা যারা বুঝো নাই তারা আমার রেকর্ডিং ক্লাসটা আবার দেখবে, আমরা এটা দিয়ে দিব। তোমরা ইনশাল্লাহ আরো ভালোভাবে বাসায় পড়াশোনা করবে। আজকে বাসায় খাওয়া দাওয়া করে আরো আবার পড়াগুলো অবশ্যই রিভিশন করবে। ইনশাল্লাহ আমরা আরো ভালোভাবে ক্লাস নিব, যাতে তোমরা অনেক উপকৃত হয়। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ।